ওকে, আশা করছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং স্লাইডটাও দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। শুরুতে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমরা শুরুতে একটা কোশ্চেন নিতে পারি। হ্যান্ড রাইজ করতে পারেন বা বুলবুল মোল্লা কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি জানতে চাচ্ছিলাম আসলে প্রিলির জন্য পাশাপাশি আপনি বলছিলেন ডাইজেস্ট পড়তে, রাইট, ফার্স্টে সায়েন্স আর দেন হচ্ছে ডাইজেস্ট রাইট, পড়তে। রাইট। তো মানে আমি জানতে চাচ্ছিলাম, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সো এই সাবজেক্ট অবভিয়াসলি আমার হাইয়েস্ট মার্ক গেইন করা অবশ্যই উচিত। ওকে, তো সেক্ষেত্রে কি ভাই এই দুইটার পাশাপাশি কি অন্য কিছু এই দুইটার পড়বো কিনা? পাশাপাশি একটা কাজ করা যেতে পারে। ধরেন বায়োলজিতে আপনি যে সাবজেক্টগুলো পড়তেছেন, যে অংশটুকু পড়তেছেন, এই অংশগুলো আপনি চাইলে ইন্টারমিডিয়েটের বইটা দেখতে পারেন একটু। এবং যদি ফিজিক্সের কিছু চ্যাপ্টারগুলো আছে মডার্ন ফিজিক্স নিয়ে বা যে ব্যাপারগুলো আছে, এইগুলো আপনি ইন্টারমিডিয়েটের কিছু দেখতে পারেন। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, এই প্রস্তুতি আপনাকে প্রিলিমিনারিতে যে খুব হেল্প করবে এটা আমি বলবো না। এটা আমি এই জন্য বলবো না যে প্রিলিমিনারিতে অনেক কোশ্চেন বিশেষ করে বিজ্ঞানে আসতে দেখা গেছে, যেইগুলোর আসলে অস্তিত্ব ইন্টারমিডিয়েটেও কোথাও আছে কিনা বা এসএসসিতেও কোথাও আছে কিনা বলে আমার জানা নাই। আমি যখন পরীক্ষা দিয়েছি 43rd এবং 44th বেশ কিছু কোশ্চেন এইরকম ছিল, এবং আমার কাছে মনে হয়েছে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের কাছেও প্রিলিমিনারির বিজ্ঞান আসলে খুবই কঠিন বিজ্ঞান বলে আমার কাছে মনে হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় 8 থেকে 10 মার্ক বিজ্ঞানে প্রিলিমিনারির জন্য, সে আপনি যে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, বেশ ভালো মার্ক। এর চাইতে বেশি যদি 2-1 মার্ক আপনি পেতে পারেন এটা খুবই ভালো। বাট আপনি কখনোই বিজ্ঞানে পুরাপুরি প্রস্তুতি নিতে পারবেন না, যেটা ম্যাথমেটিক্সে পসিবল। ম্যাথমেটিক্সে আপনি 30-এ 30 পাওয়াই পসিবল। আমি বলবো যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা যদি 30-এ 29ও পান, সেই 1 মার্ক কিন্তু ভাই আপনাকে পিছায় ফেলে দিবে। তো সেই ভাই আরেকটা সমস্ত কোশ্চেন করতে পারি? সেই সমস্ত দিক দিয়ে আমি বলতে চাই যে এই যে আপনি ইন্টারমিডিয়েটের একটু বই থেকে পড়ে নিচ্ছেন বা এসএসসির ইন্টারমিডিয়েটের বই থেকে আমি পড়তে বলবো, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে রিটেনে গিয়ে মারাত্মকভাবে হেল্প করবে। রিটেনের বিজ্ঞান মার্ক পাওয়া খুবই জরুরি, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে 80 বা 80-র কাছাকাছি মার্ক পাওয়া উচিত ক্যাডার হওয়ার জন্য। এবং 44-এর আপনারা রিটেনের কোশ্চেন দেখতে পারেন, সেইখানে আসছে কোশ্চেন হিস্টারেসিস লুপ কি, মেকানিজম কি হিস্টারেসিস লুপের, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট ম্যাগনেটিজমের। আবার আসছিল হচ্ছে পিএইচ ইন্ডিকেটর কি, এইটা আসে নাই, আসছে পিএইচ ইন্ডিকেটর কিভাবে কাজ করে। তার মানে আপনার একটা অ্যাসিডিক মিডিয়াম থেকে যদি আপনি বেসিক কোনো মিডিয়ামে নেন, যে কার্বের পিএইচের চেঞ্জ হয়ে যায় বিশাল, এই ব্যাপারগুলো এইগুলো কিন্তু আপনি ইন্টারমিডিয়েটের বইতে আছে, এগুলো কিন্তু এসএসসির বইতেও নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রিলিমিনারির এই টাইমে আপনি সায়েন্স আওয়ারের পাশাপাশি এই টপিকগুলো, পুরো ইন্টারমিডিয়েটের বই পড়বেন ব্যাপারটা তা না, যে টপিকগুলো, এই টপিকগুলো ধরে ধরে আপনি একটু ইন্টারমিডিয়েটের বই থেকে পড়ে নিতে পারেন, এটা আপনার জন্য একটু ভালো হবে। বাট বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে পড়ালেখা করার কথা অনেকেই বিভিন্ন সময় বলে, আমি এগুলাতে বিশ্বাসী না। কয়েকজন সাহিত্যিক নিয়ে কথাবার্তা বলবো, বেশ কয়েকজন সাহিত্যিক নিয়ে কথাবার্তা আমরা বলবো। তার মধ্যে আজকে আমরা শুরুতে একটা কোশ্চেনের আনসার দিতে চাই। বিসিএস প্রিপারেশন নিতে এসে আপনি সাহিত্য কেন পড়বেন? এইটা আসলে অনেকেরই ধরেন যারা বিসিএস সমালোচক, ক্রিটিক, তারা এই টাইপের কথা বলে যে অমুকের কয়টা উপন্যাস আছে, এটা মুখস্থ করে আমার কি লাভ হবে। সাহিত্য আসলে কি, সাহিত্যের ডেফিনেশনটা শিখতে হবে আমাদের। সাহিত্য হয় ভাষার, এবং এই সাহিত্যের মাধ্যমে একটা দেশের, একটা অঞ্চলের, একটা যারা বসবাস করে এদের জীবনযাত্রা, এদের চিন্তাভাবনা, এদের আর্থসামাজিক অবস্থান সব কিছু ফুটে ওঠে। এই টাইপের মানুষরা কিভাবে কথা বলে, কিভাবে তারা চিন্তাভাবনা করে। আমাদের আমি কি, আপনি আমাকে যা দেখতেছেন তা কিন্তু আমি না, এটা আপনি আমার দেখতেছেন বাহ্যিক, বাট ইন্টারনালি আমি মানুষটা কেমন সেইটা হচ্ছে আমি। সো একজন লেখক একটা অঞ্চল নিয়ে কি চিন্তা করছে সে তার গল্পের মধ্য দিয়ে প্রকাশ করবে। আপনি প্রজাতন্ত্রের একটা কর্মচারী হয়ে আপনি কিন্তু এই অঞ্চলের বাংলা ভাষাভাষী মানুষের সাথে আপনি ডিল করবেন। আপনি যখন একটা উপজেলায় যাবেন, সেই উপজেলার যারা হচ্ছে ধরেন এই ধোবির সম্প্রদায় বা যারা হচ্ছে জেলে, এই জেলেদের জীবনযাপন কেমন, জেলেরা কি করে, জেলেরা কিভাবে খায়, জেলেদের অর্থনৈতিক অবস্থা কি, এটা আপনার জানতে হবে।
এর জন্য আপনাকে তিতাস একটি নদীর নাম পড়তে হবে। এখন ব্যাপার হচ্ছে কি, সমস্যাটা কোথায়? প্রশ্ন দেখে সাহিত্য পড়ি, সাহিত্য পড়ে প্রশ্নের উত্তর দিই না। আমরা দেখি বিগত বছরে আসছে মীর মোশাররফ হোসেনের উপন্যাস কোনটি, সো আমরা মীর মোশাররফ হোসেনের উপন্যাসের কয়েকটা উপন্যাসের নাম মুখস্থ করে ফেলি। আমরা দেখি যে আয়েশা চরিত্রটা কোন জায়গার, সো আমরা কয়েকটা উপন্যাসের চরিত্র মুখস্থ করে ফেলি। আসল ব্যাপারটা এইটা না। আসল ব্যাপারটা দেখেন, আমার সাহিত্যের একটা বক্তব্যে যদি গত দিনের ধরেন 2 ঘন্টার লেকচার, এই 2 ঘন্টার লেকচারের মধ্যে প্রিলিমিনারিতে কতটুকু আসতে পারে সেইটুকুর আলোচনা কিন্তু খুবই কম। ওই নামগুলো, যে নামগুলো আপনি ডাইজেস্টে পাবেন, বাট এইগুলো মনে রাখার জন্য, এই ভাবটা নিজের মধ্যে বসানোর জন্য এবং একজন পারফেক্ট সিভিল সার্ভেন্ট হয়ে ওঠার পেছনে কিন্তু আপনার এই জিনিসগুলো দরকার আছে। তা না হলে কিন্তু আপনিও বলবেন যে ধরেন জাতীয় সঙ্গীত ভারতের মানুষ লিখছে, আপনি এটা বলবেন। লেখক কখনো দেশের হয় না, লেখক হয় ভাষার। রবীন্দ্রনাথ কখনো ভারতের না, রবীন্দ্রনাথ বাংলা ভাষার সম্পত্তি। রবীন্দ্রনাথ কখনো বাংলাদেশের সম্পত্তি না, রবীন্দ্রনাথ কখনো ভারত দেশের সম্পত্তি না, রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা ভাষার সম্পত্তি। এটা আমাদের বুঝতে হবে। সো যাই হোক, আমি এই কথাটুকু এই জন্য বললাম যে আমরা আসলে সাহিত্যের প্রতি যে আপনার ভাবটা তৈরি হবে, এই ভাবটা আমরা তৈরি করতে পারি না। এবং আপনার চাকরি জীবনে বিভিন্ন সময় আপনাকে সাহিত্য পড়তে হবে, বিভিন্ন সময় আপনি সাহিত্য পড়তে হবে, নিজেকে বড় করতে হবে। সাহিত্য কিন্তু আপনার ডাইরেক্ট গল্প বলার ভেতরেও অনেক 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 গল্প বলে, গল্প বলার ভেতরেও অনেক গল্প বলে, অনেক ইনফরমেশন দেয় সাহিত্য। যে ইনফরমেশনগুলো ধরেন হুমায়ুন আহমেদের যদি একটা আপনি উপন্যাস পড়েন, ধরেন একটা উপন্যাস বলতে পারি হিমু সিরিজের একটা উপন্যাস ধরেন এরকম যে হিমুর নীল জ্যোৎস্না, তো এই উপন্যাসে কিন্তু ধরেন একজন চরিত্র আছে যিনি রবীন্দ্রনাথ সাজে। তা রবীন্দ্রনাথ সাজে তার বক্তব্য কি, সে বলতেছে মানব জীবনের কার্বোরেটর ঠিক রাখতে হবে। কার্বোরেটর হচ্ছে একটা মেশিনের পার্টস যেটা ইঞ্জিনের মধ্যে থাকে, যেটা হচ্ছে ইয়ার এবং বাতাস এবং যে আপনি ডিজেল বা অকটেন নেন এটাকে মিক্সচার করে আর কি। সো এইটা হচ্ছে কার্বোরেটর। সে বলতেছে মানব জীবনের কার্বোরেটর ঠিক রাখতে হবে। সব কার্বোরেটর ঠিক করা মানে কি দুর্নীতিগ্রস্ত হওয়া যাবে না, এই জিনিসটা। ধরুন সে একটা গল্প বলতেছে একজনকে, এই হিমু গল্প বলতেছে যে আপনার 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 জীবনে যদি মহৎ মানুষ হতে হন তাহলে ভালো কাজ করতে হবে। তো ঋষি কাশ্যপের কথা বলতেছে, ঋষি কাশ্যপের কাছে একজন দস্যু আসছে। দস্যু এসে বলতেছে যে আপনি আমাকে দীক্ষা দেন, আমি ভালো মানুষ হতে চাই। তখন ঋষি কাশ্যপ এই দস্যুকে বলতেছে যে ঠিক আছে, আমি আপনাকে দীক্ষা দিব, কোনো সমস্যা নাই, তো আপনাকে একটা ভালো কাজ করে আসতে হবে। তো লোকটা তো দস্যু মানুষ, সে চলে গেছে, একটা ভালো কাজের সন্ধানে সে গেছে। সে দেখে যে রাস্তায় একটা কুকুর ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে, মানে কুকুরের পাটা ভাঙা, সে পা চলতে পারে না, আবার তার গায়ে ঘা হয়েছে, সেই ঘায়ে মাছি লেগে গেছে, এইরকম একটা খুবই বিভৎস একটা কুকুর, বাট বেঁচে আছে। তো সে চিন্তা করতেছে যে কুকুরের যে যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণাটা লাঘব হওয়া দরকার। এই জন্য দস্যু একটা থান ইট নিয়ে কুকুরের মাথায় বাড়ি দিয়ে কুকুরটাকে মেরে ফেলছে। তো এখন এই ঋষি কাশ্যপের কাছে দস্যু আসছে, এসে বলতেছে যে এখন আমার শিক্ষা দেন, আমি একটা ভালো কাজ করে আসছি। বলছে ভালো কাজ কি করছো? বলছে এইরকম একটা অসুস্থ কুকুর কষ্ট পাচ্ছিল, আমি তাকে মেরে ফেলছি। তো ঋষি কাশ্যপ বলতেছে ঠিক আছে, গোসল করে আসো, তোমাকে আমি দীক্ষা দিব। তখন হিমু যে গল্পটা বলতেছিল, তখন যাকে বলতেছে সে বলতেছে এইটা তো ভালো কাজ হইল না, সে তো একটা পশু হত্যা করছে। তখন হিমু বলতেছে যদিও ভালো কাজ করে আসতো তাহলে তো ভালো কাজ করাও শিখেই গেছে, ওর তো আর দীক্ষার প্রয়োজন নাই। এই যে দেখেন, একটা গল্পের মধ্যে সে আপনাকে একটা লেসন দিল। সো জীবনের লেসন পেতে হলে আপনাকে সাহিত্য পড়তে হবে। সো জীবন চলাকালীন সময় আপনি সাহিত্য পড়তে হবে, তো সাহিত্যের একটা ভাব ক্রিয়েট হবে। কিন্তু সিভিল সার্ভিসের এই প্রিপারেশনে এসে আসলে আপনি অল্প সময় অনেক সাহিত্য পড়ে ফেলতে পারবেন না। সেই জন্য আমার টার্গেট হবে আমরা অ্যাকচুয়ালি একটু ইনডেপথ আলোচনা করবো। ইনডেপথ মানে তো পুরা বইটা পড়তে হবে। সো ইনডেপথ আলোচনা করবো, এটা তো পসিবল না। তো আমরা তারপরেও গল্পটা বলার ট্রাই করবো। আজকে আমাদের টার্গেট আছে, আমরা 5 জন সাহিত্যিক নিয়ে কথা বলবো এবং এরা রথী মহারথী টাইপ। আমরা বিভূতিভূষণ নিয়ে কথা বলবো, আমরা মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলবো, আমরা মীর মোশাররফ হোসেন নিয়ে কথা বলবো, মুনীর চৌধুরী নিয়ে কথা বলবো, সৈয়দ শামসুল হক নিয়ে কথা বলবো।
প্রিলি এবং রিটেনে এদের সবার থেকে কোশ্চেন আসার চান্স খুবই খুবই হাই, মানে এরা 5 স্টার লেভেলের। সো এইগুলোকেই আমরা শুরুতে প্রায়োরিটি দিচ্ছি এবং এদেরকে অনেকগুলো লেখা, ধরেন এই যে সাহিত্যিক বই, বেশ কিছু বইটই নিয়েও বসছি, এগুলা যা আলোচনা করব এদের ভেতর থেকেই এই বইগুলো আর কি। কারো সাহিত্য পড়তে গিয়ে যদি বলেন যে কোনো সাহিত্যিকের প্রেমে পড়ে যাওয়া যায় কোনো পাঠক, তাহলে আমার দৃষ্টিতে ধরেন আমার কাছে মনে হয় যে বিভূতিভূষণ হচ্ছে প্রেমে পড়ে যাওয়ার মতন একজন রাইটার। তোমার এমন একটা লোকের তোমার মনে হয় যে নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, তার পেল না? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাওয়া উচিত ছিল লিটারেচার দিক থেকে। শুধু আরণ্যকের জন্যই খান 5 নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। বিভূতিভূষণের লেখায় গল্পের কোনো চাকচিক্য নাই, সাধারণ গল্প, খুবই সাদামাটা গল্প, কিন্তু সেই গল্প উপস্থাপনের যে ধরন, এই ধরনই হচ্ছে বিভূতিভূষণকে অন্য লেভেলে নিয়ে গেছে। সে যে প্রকৃতির বর্ণনা দেয়, আপনারা যদি রবীন্দ্রনাথের প্রকৃতির বর্ণনা বলেন আর বিভূতিভূষণের প্রকৃতির বর্ণনা বলেন, রিটেনে কিন্তু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিভূতিভূষণের প্রকৃতি বর্ণনা আর হচ্ছে রবীন্দ্রনাথের প্রকৃতি বর্ণনার মধ্যে পার্থক্য কী। বিভূতিভূষণের প্রকৃতি বর্ণনা হচ্ছে অখণ্ড। অখণ্ড মানে কোনো একটা জায়গায় সে যা দেখছে পুরা জিনিসটাকেই সে বর্ণনা করছে, ওই জায়গার জিনিস। কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন হচ্ছে মেধাবী। সে ধরেন কোনো একটা, সে যখন এই যে পদ্মা নদী দিয়ে চলতো, ধরেন সে গোয়ালন্দর ওইখানে কিছু একটা অংশ দেখে তার ভাল লাগছে, তারপরে পাবনার ওই পাশে যে কিছু অংশ দেখে ভাল লাগছে, কলকাতার অংশ জায়গায় একটা গ্রামের কিছু অংশ দেখে ভাল লাগছে। এইরকম খণ্ড খণ্ড জায়গার অংশ নিয়ে রবীন্দ্রনাথ একটা গ্রাম বানায় ফেলে। আসলে ওই রকম কোনো গ্রাম নাই, বিভিন্ন জায়গার গ্রামের অংশ দিয়ে সে একটা কল্পনায় গ্রাম সাজাইছে। তার মানে রবীন্দ্রনাথের প্রকৃতিটা হচ্ছে খণ্ড খণ্ড, কিন্তু বিভূতিভূষণের প্রকৃতিটা হচ্ছে অখণ্ড। বিভূতিভূষণ মূলত হচ্ছে তার যে প্রকৃতি বর্ণনা, তার যে জীবন দর্শন, ধরেন সে যে একটা চাঁদ ডুবে যাচ্ছে, সেই চাঁদ ডুবে যাবার কাহিনীকেই সে যেভাবে উপস্থাপন করে, ধরেন গাছের একটা সবুজ, একটা পাতা নড়তেছে, এইটা বর্ণনার মধ্যেও তার ব্যাপারটা, মেইন গল্পতে তার অত বেশি চাকচিক্য নাই। ধরেন আপনি যদি তার পথের পাঁচালী পড়েন, পথের পাঁচালীতে গল্পটা কি? ধরেন অপু দুর্গা, তাদের ভাই বোনের মধ্যকার যে ব্যাপার স্যাপার এবং তাদের অভাব অনটন, সমাজের চিরাচরিত বিষয় আর কি। কিন্তু এইখানে চরিত্রের বর্ণনা, প্রেক্ষাপটের বর্ণনা, বৃষ্টির বর্ণনা, রেলগাড়ির বর্ণনা, এখানে ধরেন বাগানের বর্ণনা, ফল কুড়ানোর বর্ণনা, এই সমস্ত বর্ণনা অ্যাকচুয়ালি উপন্যাসটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। আর এর জন্যই কিন্তু সত্যজিৎ রায় এটা নিয়ে চলচ্চিত্র বানাইছে। এবং চলচ্চিত্রে দেখেন, উপন্যাসের প্রকৃতি কিন্তু কখনোই চলচ্চিত্রে ধারণ করা যায় না। বাট মানে বলেন এই তারপরেও যে ধরেন এই চলচ্চিত্রে সত্যজিৎ রায় যে বৃষ্টি দেখিয়েছে, এই বৃষ্টি, এই প্রকৃতি, এই বাজনা, এটা অন্যরকম। এটা বিভূতিভূষণের উপন্যাস ছাড়া এটা পসিবল না। বিভূতিভূষণ হচ্ছে প্রকৃতি বর্ণনার লেখক এবং তার প্রকৃতি বর্ণনা মূলত ফুটে উঠছে তিনি তার জীবনে। এই যে তার জমিদারের একটা স্টেটে, এই যে ভাগলপুর স্টেটের সহকারী ম্যানেজার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। এবং এই ভাগলপুর স্টেটে যিনি যখন চাকরি করেছেন, তখন এটা পুরা জঙ্গল আবৃত ছিল, পুরা জঙ্গল। এই জঙ্গল পরিষ্কার করে এইখানে চাষাবাদের জায়গা বানাইছে। ধরেন এইখানে এমন যে চিতাবাঘ ঘুরে বেড়ায় যে কোনো মুহূর্তে আপনার, তখন এইখান দিয়ে বিভিন্ন ধরেন হিংস্র প্রাণী ঘুরে বেড়ায়, এরকম একটা জায়গায় বিভূতিভূষণ গিয়ে থেকেছেন এবং বিভূতিভূষণ ওই এলাকার মানুষজনের সাথে মিশেছেন। এবং এইটা নিয়েই কিন্তু তার আরণ্যক উপন্যাসটা লেখা। এবং এই ভাগলপুর স্টেটে বসেই মূলত তিনি তিনি পথের পাঁচালীটা লিখেছেন। তার মানে প্রকৃতির ভেতরে থেকে, মানে প্রকৃতির একবারে ডিপ, একবারে সেন্টার পয়েন্ট, যত গভীরে যাওয়া যায় না, এত গভীরে যাওয়া যায় না, এইরকম দুর্গম জায়গায় গিয়ে বসে তিনি পথের পাঁচালী লিখেছেন। বাট গল্পটা কিন্তু বাংলাদেশের অঞ্চলের, ও বিভূতিভূষণের পৈতৃক ছোটবেলার অঞ্চলের গল্প, কিন্তু তিনি গল্পটাকে ওই লেভেলে বসিয়েছেন, প্রকৃতির ভেতরে থেকে বসিয়েছেন। সেই জন্য অ্যাকচুয়ালি পথের পাঁচালী অন্য লেভেলে চলে গেছে। এবং প্রকৃতির ভিতরে না বসে এই জিনিস লেখা যায় না। পরবর্তীতে সারা জীবন শিক্ষকতা করেন এবং তার একটা বড় ব্যাপার আছে, তিনি কিন্তু
গৌরী দেবী নামক একজনকে বিয়ে করেন এবং বিয়ের পরের বছরই তার ওয়াইফ মারা যান। এবং তার ওয়াইফ মারা যাওয়ার পরে তিনি কিন্তু দীর্ঘদিন প্রায় ধরেন খুবই মানসিক বিকারগ্রস্ত ছিলেন, মানে স্ত্রী শোকে ছিলেন। এবং তিনি 22 বছর পরে দ্বিতীয় বিয়ে করেন, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার 22 বছর পরে। 22 বছর পরে বিয়ে করার পরেও কিন্তু তার বাচ্চা কাচ্চা তেমন হচ্ছিল না। তিনি মারা যান, তিনি মাত্র 50 বছর মতন বাঁচছেন, মানে খুবই অল্প জীবন তিনি বেঁচেছিলেন আর কি। তো এই তার মৃত্যুর মাত্র 3 বছর আগে তার একটা সন্তান জন্ম নেয়, তার নাম তারাদাস বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু একজন রাইটার। তারাদাস বন্দ্যোপাধ্যায় আপনারা এই তারানাথ তান্ত্রিকের চরিত্র যত শিখছেন, তারানাথ তান্ত্রিক এই যে তন্ত্রমন্ত্র করে বিভিন্ন গল্প আর কি, এরকম সুপার ন্যাচারাল গল্প যে শিখেছেন, তারানাথ তান্ত্রিকের রাইটার কিন্তু তারাদাস বন্দ্যোপাধ্যায়। এবং তিনি হচ্ছে তার গল্প, মানে তার সাহিত্যিক হওয়ার পিছনে কি, যে তিনি যখন এই যে এই ভগলপুর স্টেটে যাওয়ার আগেও তিনি শিক্ষকতা করতেন। তো তিনি যখন শিক্ষকতা করতেন তখন হচ্ছে ওই তার যে একজন কলিগ ছিলেন, তার পাচুগোপাল কলিগ আর কি, পাচুগোপাল। তো পাচুগোপাল একদিন তার সাথে সাহিত্য নিয়ে কথাবার্তা বলতেছে, আমরা একটা সাহিত্য লিখে ফেলো। তখন বলতেছে না, আমি কিভাবে লিখবো, বিভূতিভূষণ বলতেছে। তারপরে 2 দিন পরে স্কুলে এসে দেখে নোটিশ বোর্ডে লেখা যে বিভূতিভূষণ 2 মাস বা কিছুদিনের মধ্যে আমার একটা উপন্যাস মুক্তি পাবে। তো বিভূতিভূষণের এই খবর তো লুটে গেছে স্কুলে, কিন্তু বিভূতিভূষণ আসলে এই কথা বলেন নাই। পাচুগোপাল বিভূতিভূষণকে একটু ল্যাং মারার জন্য লিখে ফেলছে। তখন সে পাচুগোপালের কাছে গিয়ে খুব উচ্চবাচ্য করছে যে তুমি এটা লিখছো কেন? তা বলছে যে আমি ভাবছি 2 জন মিলেই লিখে ফেলবো, তা তুমি একটা লেখো। তখন হচ্ছে তিনি উপেক্ষিতা নামক একটা ছোট গল্প লেখে। এবং এই ছোট গল্প লেখা নিয়েও একটা বিশাল ঘটনা আছে। তিনি যখন এটা পাঠায় যে এই গল্পটা ছাপবে কি না, এবং গল্পটা শুধু ছাপেই না, ওই বছর শ্রেষ্ঠ গল্পের মর্যাদাও পায় এটা, এবং বিভূতিভূষণ লেখক হয়ে পড়েন আর কি। উপন্যাস বলতে গেলে তার প্রথম উপন্যাস এবং তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হচ্ছে পথের পাঁচালী। এবং পথের পাঁচালী উপন্যাস হচ্ছে টোটাল 3টা খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডের নাম হচ্ছে বল্লালী বালাই। বল্লালী বালাই কেন? রাজা বল্লল সেনের আমলে কিন্তু হিন্দু ধর্মে বহুবিবাহের প্রথা ছিল। বহুবিবাহের প্রথা হচ্ছে কেমন, আপনি বহুবিবাহ বিভূতিভূষণের বিভিন্ন উপন্যাসে দেখবেন বহুবিবাহের ব্যাপার স্যাপার আসছে, যে আপনি যাবেন বিয়ে করে ফেলবেন, বিয়ে করে 2-4 মাস থাকবেন, বউ রেখে আবার চলে যাবেন আরেক জায়গায়, মানে ছেলে মানুষ এইরকম, বিশেষ করে ব্রাহ্মণরা। এরপর আরেক জায়গায় যাবেন তৎকালীন আমলে আর কি। তো এই রকম বল্লালী বালাই হচ্ছে ধরেন আপনি বিয়ে করে রেখে গেছেন আর আপনার খোঁজ নাই, আপনি আর এক জায়গা চলে গেছেন, আবার বিয়ে করে রেখে চলে গেছেন আর এক জায়গা চলে গেছেন, এই যে ব্যাপারটা। তাহলে যে বউ আপনি রেখে গেছেন তার জীবনে কি সারা জীবনের একটা দুর্দশা চলে আসলো, এইটাই হচ্ছে বল্লালী বালাই। এই যে ইয়ের যে এই অপু দুর্গার বাবার একজন মাসি বা পিসি আর কি, যে ইন্দির ঠাকুরান, এই ইন্দির ঠাকুরান আপনার সিনেমাতেও দেখবেন, খুবই বৃদ্ধ যে মহিলাটা, এই ইন্দির ঠাকুরানের হাজবেন্ড কিন্তু তাকে বিয়ে করে ফেলে চলে গেছে আর আসেন নাই, এবং সারা জীবন তিনি দুঃখ কষ্টে কাটাচ্ছেন। এই ইন্দির ঠাকুরানের কথাই এইখানে বলছে। এই বল্লালী বালায়ের জীবন্ত সাক্ষী হচ্ছে এইখানে ইন্দির ঠাকুরান। এরপরের অধ্যায়ের নাম হচ্ছে আমাটির ভেপু, যেখানে অপু দুর্গার কাহিনী দেখাইছে। আমাটির ভেপু এটার নাম কেন? আপনারা যদি আমের একটা আটি ফেলে রাখেন, আমের আটি, তো আমের আটি যদি মাটিতে ফেলে রাখেন তাহলে প্রথমে যে গাছটা হয় একবার চকচকা একটু হালকা বেগুনি কালারের যখন গাছ হয় না, তখন যদি আপনি আটিটা তুলে নেন তাহলে ওই আটিটা যদি আপনি উপরের হাড় অংশ খুলে ফেলেন তাহলে ভিতরে একটা নরম অংশ পাওয়া যায়, এবং নরম অংশ হচ্ছে 2টা নরম অংশ একটার সাথে লাগানো, বুঝতে পারছেন? এইরকম 2টা পার্ট আমের আটি, এইটার উপর দিয়ে আবরণটা ছিল, ওইটা যদি আপনি খুলে ফেলেন, এই যে ভেতরের সফট অংশটা, এইটা যদি দেয়ালের সাথে আপনি ঘষেন, একটু অ্যাঙ্গেল করে ঘষবেন, এরপরে ফুঁক দিবেন, বাঁশির মধ্যে পং পং করে বাজবে আর কি, ওইটার নাম আমাটির বেপু। এখন আমাটির বেপুতে কিন্তু এই যে আমের যে 2টা পার্ট একটার সাথে লাগানো, এবং এই পার্ট লাগানো না থাকলে কিন্তু বাজবে না, এই যে 2টা পার্ট বাঁশি হয়ে যাবে, এই 2টা পার্ট, এর একটা পার্ট হচ্ছে অপু আর একটা দুর্গা, এবং আলাদা হইলে কিন্তু বাঁশিটা বাজবে না, দ্যাটস ওয়াই তারা একত্রে থাকবে। এবং অপু দুর্গার কাহিনী এইখানে বলা হয়েছে। এবং একসময় দুর্গা অসুস্থ হয়ে মারা যায় এবং অভাব অনটন চলে আসে। এরপরের পার্টটাই হচ্ছে অক্রুর সংবাদ, 3য় অধ্যায়। অক্রুটা কি জানেন? অক্রুটা হচ্ছে
এই যে বৃন্দাবন থেকে কংস বধ করার পর শ্রীকৃষ্ণ যখন মথুরায় ব্যাক চলে যায় তখন সে একটা রথে করে যায়। এই রথটা যার, তার নাম অক্রু। অক্রুর রথে করে কিন্তু কৃষ্ণ চলে যায়, এই মথুরাতে চলে যায় আর কি, এই বৃন্দাবন ছেড়ে। এইখানেও কিন্তু অপুর মা সর্বজয়া এবং তার বাবা এরা কিন্তু হচ্ছে কাশীতে চলে যায়, কাশী জীবনে চলে যায়। এই নিশ্চিন্দপুর থেকে এই দুঃখ অনাটন আর ভাল লাগে না, কাশীতে চলে যাবে। এই যে কাশীতে গিয়ে কাশীর জীবনযাপন, এই জীবনযাপন, এই যে তারা যে নিশ্চিন্দপুর থেকে কাশীতে চলে গেল, এই পাঠটার নামই হচ্ছে অক্রুর সংবাদ। ঠিক আছে, এইখানে কিন্তু ধরেন লাস্টের দিকে একটা চমৎকার ডায়লগ, পথের পাঁচালী নিয়ে কোনো কথা আসলে এই ডায়লগটা দিবেন লাস্টের দিকে, এবং এইরকম বলে যে পথের দেবতা প্রসন্ন হাসিরা বলিলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি। তার মানে এইখান দিয়ে কিন্তু বিভূতিভূষণ একটা দিলেন, গল্প এখনো শেষ না। পথের পাঁচালী আমি শেষ করে দিলাম, কিন্তু অপুর গল্প এখনো শেষ না। এরপরে চলে আসছে হচ্ছে অপরাজিত তার দ্বিতীয় উপন্যাস, পথের পাঁচালীর কাহিনীরই সম্প্রসারিত রূপ। তিনি নিশ্চিন্দপুরে গেছেন, এইখানে অপু বড় হইছেন, সে বিয়ে করছেন, বিয়ে করার পরে তার ওয়াইফ মারা গেছেন, তার একটা সন্তান হইছে, সেই সন্তান তার দাদার কাছে থাকে, সেই সন্তানকে আবার তিনি নিয়ে আসতেছেন। এই যে অপুর যে মানে এই যে অপুর সংসার একটা চলচ্চিত্রও আছে, এটা নিয়ে আপনারা দেখতে পারেন, খুবই চমৎকার চলচ্চিত্র, এবং এত ভালো চলচ্চিত্র বাংলা ভাষায় খুবই কমই আছে। যারা দেখেন নাই অবশ্যই দেখবেন, আমি জানি এটা আপনারা সবাই অবশ্যই দেখছেন। এই সিনেমা না দেখে থাকার মতন কেউ নাই আর কা। ওকে, এইখানে কিন্তু একটা জীবন শিক্ষা যে অপু এখানে পেয়েছিলেন, যে নিশ্চিন্দপুর অপুকে বাল্যকালে কবি করিয়াছিল, সেই গ্রামটি বয়সকালে তাকে করল ভাবুক দার্শনিক, দিল উচ্চতর জীবনের দিশা। এইখানে বুঝাইছে যে অভাব অনটনে কিন্তু শুধু অভাব অনটনই না, এই অভাব অনটনকে সে এনজয় করছে, অভাব অনটনে সে দার্শনিক হইছে। সে একটা বই পাবলিশ করতে চাইছে, সেই বইটাও পাবলিশ হয় নাই লাস্ট পর্যন্ত উচিত। এবং অপুর শেষ চিঠিতে, উপন্যাসের শেষে একটা চিঠিতে সে বলছে, জীবন খুব বড় একটা রোমাঞ্চ আর কি, বেঁচে থাকলে একে ভোগ করাই রোমাঞ্চ, অতি তুচ্ছতম হীনতম হয়ে একঘেয়ে জীবনও রোমাঞ্চ। মানে জীবন আপনি খুব ভোগ করলেও আপনার জীবন রোমাঞ্চকর, আপনি যদি জীবনে খুব দুঃখ কষ্ট পান তাহলেও খুবই রোমাঞ্চকর। তবে এটা খুবই দুঃখের উপন্যাস আর কি, খুবই দুঃখের উপন্যাস। আপনারা পড়লে আপনাদের খুবই দুঃখই লাগবে আর কি, যে মানে খুবই দুঃখ লাগবে আর কি। অশনি সংকেত মূলত হচ্ছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে, এটা একটা দুঃখ দুর্দশার কাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন কিন্তু মিলিটারিদের যেন মানে আমাদের ভারতবর্ষও তো তখন ব্রিটিশ, তো আমাদের সৈন্যরাও তো ব্রিটিশ হয়ে যুদ্ধ করবে, কেননা এই দিক দিয়ে তো জাপান আসবে। জাপান কিন্তু অলরেডি মিয়ানমারে চলে আসছে, তো জাপানের সাথে যুদ্ধ করতে হবে। চীনে যুদ্ধ চলতেছে, চীনে গিয়ে যুদ্ধ করতে হবে, যেন সৈন্যদের খাবার সাপ্লাই কম না হয়। এই জন্য সরকার তখন কৃষকদের কাছ থেকে খাবার মজুত করা শুরু করে, এবং এই মজুদে প্রচুর দুঃখ দুর্দশা চলে আসে, ব্যাপক দুর্ভিক্ষ চলে আসে। এই দুর্ভিক্ষের একটা কাহিনী হচ্ছে গঙ্গাচরণ এবং তার স্ত্রী হচ্ছে অনঙ্গ বউ, নামই অনঙ্গ বউ। এই গঙ্গাচরণ হচ্ছে একটু ধুরন্ধর টাইপের লোক আর কি, বুদ্ধিমান লোক। সে কিন্তু একবারে অশিক্ষিত না, হালকা শিক্ষিত। এই দুর্দশার টাইমে সে কিন্তু তার বউকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সে হচ্ছে টোল ঘর শুরু করে। এই যে নাম ধরেন, এই একটা নাম শিখলেন, টোল ঘর। প্রাচীনকালের মানে অতীত নিয়ে যে কাহিনী নিয়ে যে সমস্ত উপন্যাস, বিদ্যালয়, এই বিদ্যালয়কে বলা হয় হচ্ছে টোল ঘর, বুঝতে পারছেন? গ্রামের স্কুলকে বলে হচ্ছে টোল ঘর। তো এরকম টোল ঘর জিনিসটা মাথায় রাখবেন, তারাও এরকম। ওকে, এই টোল ঘর প্রতিষ্ঠা করে হচ্ছে আপনার এই ইয়ে আর কি, এই আপনার কি বলে, এই গঙ্গাচরণ। এইভাবে সে পড়াতে থাকে টোল ঘরে। তারপরে একটা সময় আসলে অতিরিক্ত যখন দুর্ভিক্ষ দেখা দেয়, একবারে অতিরিক্ত দুর্ভিক্ষ যখন দেখা দেয়, তখন অ্যাকচুয়ালি গঙ্গাচরণ তো এতদিন টোলে পড়ায় বিভিন্ন ধান টান নিয়ে, টোলে তো ছাত্রদের এগেনস্টে সে ধান নিছে, টাকা তো দিতে পারে না এরা।
কিন্তু গঙ্গাচরণের বউ হচ্ছে এই ধান টান দান করা শুরু করে, মানুষ খিদায় মরে যাচ্ছে, সে ধান দান করা শুরু করে, অভাব আসছে তারপরেও সে দান করা শুরু করে। একজন মহিষী নারী হচ্ছে অনঙ্গ বউ। এই নিয়ে হচ্ছে অশনি সংকেত। অশনি সংকেত মানে কি, এই যে দুর্ভিক্ষ আসতেছে এবং এই দুর্ভিক্ষ এসে যে মানুষ মারা যাবে, লাখে লাখে মানুষ মারা যাবে, এইটাই হচ্ছে অশনি সংকেত। এবং আপনাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমি আসলে জাপানের ভিডিও করতেছি, পরের পার্টে আপনারা এটা বুঝতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যত মানুষ মারা গেছে তার প্রায় 5 গুণ মানুষ মারা গেছে বিশ্বযুদ্ধ পরবর্তী দুর্ভিক্ষে। এবং এই দুর্ভিক্ষের মানুষগুলা ইউরোপে মরে নাই, এই দুর্ভিক্ষের মানুষগুলা মরছে হচ্ছে এশিয়া, এই প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে। এটা আপনারা ধীরে ধীরে জানবেন আর কি। আপনার জীবনে যদি খুব হতাশ লাগে, যে জীবনে আপনি হতাশ, আপনার জীবনে আর কিছুই করার নাই, স্বপ্ন দেখতেই পারতেছেন না, তখন আপনি পড়বেন আদর্শ হিন্দু হোটেল। বাংলা ভাষায় এত ভালো মোটিভেশনাল উপন্যাস আর নাই। একজন মানুষ 46 বছর বয়সে স্বপ্ন দেখতেছে যে একদিন আমার নিজের একটা হোটেল হবে, আমার বয়স আর কি হয়েছে। 50 বছর বয়সে সে একই স্বপ্ন দেখতেছে, 55 বছর বয়সে সে একই স্বপ্ন দেখতেছে। সেই উপন্যাসের নাম আদর্শ হিন্দু হোটেল। এইখানে হাজারি ঠাকুর নামে একজন রান্নার কারিগর, 60 টাকা বেতনে, মাসে 60 টাকা, 7 টাকা বেতনে রানাঘাটের স্টেশনের পাশে সে একটা হোটেলে কাজ করে। 60 টাকা বেতনে। হোটেলের মালিক হচ্ছে বেচু চক্রবর্তী আর কি। সেইখানে তার জীবনের দুর্দশা। এইখানে যে আসল কর্তী যে পদ্মঝি, এই পদ্মঝি মূলত বেচি চক্করির বউ। প্রথমে বোঝা যায় না, লাস্টের দিক গিয়ে বোঝা যায়। তো এই যে একজন মানুষ 60 টাকা বেতনের চাকরি করতেছে এবং সে স্বপ্ন দেখতেছে, তার 1 টাকা নাই, কিছু নাই, তার বউ বাচ্চা থাকে গ্রামে, 1 টাকা নাই, কিছু নাই, তার একটাই গুণ আছে, তার রান্না জগৎ বিখ্যাত। তার মতন এইরকম রান্নাকে সে হচ্ছে পূজা হিসেবে দেখে। এই যে লোকটা, এই লোকটা যে হাজারি ঠাকুর, এই হাজারি ঠাকুর 60 টাকা বেতনের চাকরি করে 46 বছর বয়সী একজন মানুষ, সেও স্বপ্ন দেখতেছে যে একদিন আমার একটা হোটেল হবে। একদিন তার এই বেচু চক্রবর্তীর হোটেলে ডাকাতি হয়েছে, সমস্ত আসবাবপত্র, আগের যুগের তো এখনকার যুগে সিলভারের মতন ডেক্সি পাতিল না, তখন তো পিতলের ডেক্সি পাতিল, কাঁসার ডেক্সি পাতিল, দামি জিনিস চুরি হয়ে গেছে। এই চোর সাব্যস্ত করা হয়েছে হচ্ছে এই হাজারি ঠাকুরকে। পুলিশ ধরে নিয়ে গেছে, পরে ছাড়া পাইছে। ছাড়া পাওয়ার পরেও কিন্তু সে এসে বেচু চক্রবর্তীর কাছেই আসছে এবং তাকে প্রণাম করছে। মালিককে সে মালিক হিসেবেই দেখছে লাস্ট পর্যন্ত। তারপরে তার চাকরি থাকে নাই, সে চলে গেছে গ্রামে গ্রামে, মানুষের বাড়িতে রান্না করছে। তারপরেও সে স্বপ্ন দেখছে যে এক সময় আমার একটা হোটেল হবে। এবং এইখানে না, মানে এত পারফেক্ট হিউম্যান বিইং, এই পারফেক্ট হিউম্যান বিইং এই হাজারি ঠাকুর, যে তার গ্রামের একটা বিধবা হচ্ছে এই যে গোয়ালিনী কুসুম, যে রানাঘাটের যে অঞ্চলে তার হোটেল, তার পাশেই তার বাড়ি, বিধবা হয়ে গেছে, দুধ টুধ এইগুলা বিক্রি করে, মেয়ের আসরে বসাইছে। সেই বাড়িতে যায় মানুষজন, এই যে পদ্মজি বলে তার সাথে তোমার খারাপ সম্পর্ক, কিন্তু হাজারি ঠাকুর তো জানে ও আমার মেয়ে। এবং সে না, গ্রামের ধনির দুলালি আতসী, ধনির মেয়ে, সে আতসীকেও সে মেয়ে হিসেবে দেখছে। এবং আতসী এত ভালো, আতসী এসে বলছে আমার কাছে 200 টাকা আছে, আপনি এই টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। কুসুম বলছে আমার কাছে কিছু টাকা আছে জমানো, এই টাকা নিয়ে আপনি হোটেল দেন। এবং এই যে গ্রামে গ্রামে যখন রান্না করতেছে, অচেনা গ্রামের এক গৃহবধূ, সে বলছে যে আপনার রান্না এত ভালো, আপনি একটা হোটেল দেন, আমার কাছে কিছু জমানো টাকা আছে। এই 3 জনের জমানো টাকা নিয়ে একদিন রানাঘাটে সে একটা হোটেল খুলে বসে। এবং হোটেল খুলে বসে, তার তো রান্নার হাত, সে এক সময় বেচু চক্রবর্তীর হোটেলও কিনে নেয়। তারপরেও বেচু চক্রবর্তীর সাথে সে বেইমানি করে নাই, মানে কোনো সে বেচু চক্রবর্তীর সাথে বেয়াদবি করে নাই। সে মালিক হিসেবে দেখছে, মালিক হিসেবে দেখছে, সম্মান জানাইছে তাকে। কিন্তু যখন সে বড় হয়েছে না, এই যে আরেকজনদের টাকা নিয়ে, কুসুম আতসী ওই যে গৃহবধূর টাকা নিয়ে যে হোটেল করছে, তাদের পাক্কা যে ভাগ, সেই ভাগ সে বুঝাইয়া দিছে। এই উপন্যাস পড়তে গিয়ে একসময় আপনার চোখের পানি আসবে যখন আতসী আসে।
আতসী যখন আসে, আতসীর গায়ে যখন বিধবার ড্রেস পরে, তখন যে এই আপনার চোখে পানি চলে আসবে, তখন বিভূতিভূষণ লিখতেছে এই হাজারি ঠাকুরের মুখ দিয়ে, যে এটা দেখে হাজারি ঠাকুরের কি ফিল হচ্ছে, এটা আমাদের চোখে পানি চলে আসবে, এইভাবে লেখা আর কি। এবং সে শুধু হোটেল ব্যবসায় সফলই হয় নাই, রানাঘাট স্টেশনে রেলওয়ে কোম্পানির একটা হোটেল হবে, সেই হোটেলের টেন্ডার পাইছে, সে হয়ে গেছে বিশাল বিজনেসম্যান, হোটেল ব্যবসা। এবং এইগুলো তার মেয়ে জামাইয়ের কাছে এই ব্যবসাটা দিয়ে সে পুরা ভারতবর্ষের বিভিন্ন হোটেলে হোটেলে, মানে স্টেশনে স্টেশনে যে হোটেল, তার মনিটর হিসেবে তার খাবার কেমন, তার রান্না কেমন, এইগুলা দেখার খুব মোটা দরের হাজার হাজার টাকা বেতনের চাকরি পাইছে। তারপরে সে চাকরিতে যাচ্ছে এবং বলতেছে যে সে বড় হোটেল কোম্পানির ব্যবসা কেমন হয় সেইটা তো আজ করতে হলে আমার এই চাকরিতে যেতে হবে। তার মানে লেখক একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে যে এই হাজারি ঠাকুর একসময় ভারতবর্ষের হোটেল ব্যবসার কিং হবে। 60 টাকা বেতনের চাকরি করা হাজারি ঠাকুর, সেও স্বপ্ন দেখতে ধরেন কখনোই এত আসবে তার, সে পিছপা হবে না, সে লেগে থাকবে। প্রবলেমটা কি জানেন, আমরা রবার্ট ব্রুসের কাহিনী শুনে হচ্ছে আমরা লাইফ সম্পর্কে ধারণা পাই, কিন্তু আমাদের সাহিত্যে ছোটবেলায় একটা স্কুল কলেজের বাচ্চাকে রবার্ট ব্রুস না শেখায় তাকে শেখানো দরকার ছিল হচ্ছে হাজারি ঠাকুরের জীবন। হাজারি ঠাকুরের মতন আপনি সারা জীবন বলবেন যে রবার্ট ব্রুসের মতন লেগে থাকবো, ব্যাপারটা তা না, আপনি হাজারি ঠাকুরের মতন লেগে থাকবেন। এটা হওয়া ছোটবেলা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় হওয়ার কথা ছিল, এটা আমাদের হয় নাই, আমরা রবার্ট ব্রুসের কাছে চলে গেছি। যাই হোক, রবার্ট ব্রুসও খারাপ না, রবার্ট ব্রুসও শিখবেন আপনারা, তার মানে এই না যে আপনি এটা খুলে ফেলবেন, মানে হাজারি ঠাকুর আপনি শিখবেন না। তার আর একটা বিখ্যাত উপন্যাস, এবং আমি বুঝি না, অনেকেই বলে যে আরণ্যক পড়তে গিয়ে বেশি দূর পড়তে গিয়ে ভাল লাগে নাই। ভাই, আরণ্যক উপন্যাস হচ্ছে আমার দেখা জগৎ বিখ্যাত উপন্যাস আরণ্যক। এইখানে মূলত হচ্ছে বিভূতিভূষণ এই যে জমিদারের যে ভাগলগড় স্টেটে যখন তিনি চাকরি করতেন ওই জায়গার কাহিনী তিনি বলছে, কিন্তু এইখানে লেখকের জবানিতে বলছেন আর কি, ঠিক আছে, লেখকের জবানিতে বলছেন, কিন্তু পুরো জায়গায় না যে বক্তব্যটা দিচ্ছেন এই যে বিভূতিভূষণ নিজেই কিন্তু এইটার প্রধান ক্যারেক্টার, কিন্তু নাম বলছেন মাত্র এক জায়গায়, নায়কের নায়ক কিন্তু বিভূতিভূষণ নিজেই। নায়কের নাম হচ্ছে, যাই হোক, মনে পড়লে, কথা বলতে বলতে মনে পড়বে, আপনাদেরকে আমি তখন বলবো আর কি। একটা জায়গায়, পুরো উপন্যাসের এক জায়গাতেই তিনি শুধু নায়কের নাম বলছে, আর কোথায় নায়কের নাম বলে নাই। তো তিনি হচ্ছে এই জমিদারের ম্যানেজার হয়ে ওইখানে যায়, এবং ওইখানে গিয়ে টোটাল জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এবং এইখানে তিনি প্রথম দিন গিয়েই দেখে যে তার ওইখানে যে কাচারি ঘর মতন করা হয়েছে, এই কাচারি ঘরের এইখানে কিছু মানুষ এসে বসে আছে, গ্রামের মানুষজন। দিন সন্ধ্যা হয়ে গেছে, এরা যায় না। পরে জিজ্ঞাসা করছে যে এরা যায় না কেন? তো বলছে এরা দীর্ঘদিন ভাত খায় না, তো এরা যে এই আপনার এই সোন টাইপের একটা ফল, সোন টাইপের একটা চাউলের মতো নিয়ে হয়, এটা তারা সিদ্ধ করে খায় আর কি। তো এরা ভাত খায় না অনেক দিন, এরা ভাবছে আপনি আসছেন, আজকে এখানে ভাত রান্না হবে, এরা একটু ভাত খাওয়ার জন্য বসে আছে। তার মানে মানুষের অভাব অনটন কি। এখানে রাজু পারে একটা চরিত্র আছে, যে চরিত্রটা আপনাকে একবারে মানে মুখরিত করে দিবে। সে সারা জীবন জঙ্গলে জঙ্গলে আপনার ফুলের গাছ লাগায় বেড়াচ্ছে, জঙ্গলকে সাজাবে, এবং এইখানে দেখাইছে যে জঙ্গল কেটে পরিষ্কার করে মানুষ কিভাবে প্রকৃতিকে নষ্ট করে প্রকৃতিকে ধ্বংস করতেছে, এই জিনিস সেইখানে দেখাইছে আর কি। খুবই চমৎকার উপন্যাস, এটা আপনারা পড়বেন। এবং এইখানে কিন্তু বিভূতিভূষণের জীবনের একটা লীলাবতীর সাথে সে প্রেমে পড়ে, একটা অনেক আগের একজন রাজার নাতনি আর কি। সে রাজ্য নাই, খুবই অভাব অনটন, সেইখানে সে লীলাবতীর রূপে সে প্রেমে পড়ে। এবং লীলাবতী একবার তাকে বলে যে তার নাকি আয়না নাই, তখন সে লেখে যে এত সুশ্রী মেয়ে যদি আয়নায় তার মুখ না দেখতে পারে, এই পৃথিবীতে আয়নার সৃষ্টি হয়েছে কেন, আয়নার দরকারটা কি?
এই মেয়ে আয়নায় চেহারা দেখতে পারতেছে না, এইরকম আর কি। নাম ভুলে গেলাম, আপনাদের এই নামটা বলতে পারলে খুব ভাল লাগতো, যে আরণ্যকের। আপনাদের এই ক্লাস শেষ হতে হতে আমার মনে পড়বে আশা করি। ইসামতি হচ্ছে, আচ্ছা, বিভূতিভূষণের যে কোনো উপন্যাস পড়তে গেলে সেই উপন্যাসের মধ্যে আপনি একটা নদীর নাম পাবেন, নদীর নামটাই ইসামতি। যে কোনো উপন্যাসের নদী আসলেই নদীর নাম ইসামতি। এবং বিভূতিভূষণ বিভিন্ন জায়গায় বলছে যে তার জীবনে একটা টার্গেট আছে, ইসামতি নামে একটা উপন্যাস লিখবেন। গল্পের দিক দিয়ে যদি বলেন, গল্পের দিক দিয়ে ইসামতির গল্প ভালো, কিন্তু উপন্যাসের দিক দিয়ে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেলের উপরে উপন্যাস নাই। তো ইসামতি যে উপন্যাসটা, এই উপন্যাসটা অ্যাকচুয়ালি হচ্ছে নীলকরদের এই টাইমের কাহিনী, যে এক সময় নীল যখন ছিল তখন তাদের দাপট কেমন ছিল, যখন তারা শেষ হয়ে গেছে তাদের দাপট শেষ হয়ে গেছে। এখানে প্রধান চরিত্র হচ্ছে ভবানী বারুজ্জে। এই ভবানী বারুজ্জে হচ্ছে হিন্দু পণ্ডিত। সে একসময় সন্ন্যাস সেজে সে চলে গেছিল। সন্ন্যাসের তো কোনো সংসার ধর্ম থাকে না, সন্ন্যাসের কোনো সংসার থাকবে না, সে থাকবে বাউন্ডুলে ঘুরে বেড়াবে, বৈষ্ণব এরকম চলে গেছে। গিয়ে সে ধর্ম সাধনা টাধনা করছে। তারপরে তার মনে হয়েছে যে এত সন্ন্যাস করে কি করবো, বিয়ে শাদী করে ঘর সংসারই হই। পরে সে ব্যাক আসছে, সে ব্যাক আসে একবারে ধরেন রাজারামের 3 বোন, আপন 3 বোনকে 3 বোনরে বিয়ে করে নিছে একবারে, ঠিক আছে। একটার নাম হচ্ছে তিলু, একটার নাম বিলু, আর একটা হচ্ছে নীলু। এর মধ্যে যে তিলু বয়সে বড় এবং তিলুকে চেহারা টেহারাও ভালো, তিলুর প্রতি আবার তার বেশি। তিলুর সাথে সে আসলে মূলত সংসার করে, বাট তার বউ 3 আপন বোনকে সে বিয়ে করে নিছে আর কি। এরপরে মূলত দেখা গেছে যে ধরেন ইংরেজ যে লাটরা, এই লাটরা আসলে এই অঞ্চলকে কিভাবে শোষণ করছে, এক সময় এই অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল, এবং তাদের জীবনযাপন এমন ছিল জানেন যে তারা ঈশ্বরকে কখনো দেখে নাই, তারা ভবানী বারুজ্জোরে মনে করে তারা ঈশ্বর। এইরকম অঞ্চল আর কি। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি তার এই উপন্যাসের কাহিনীটা সামনে আগাইছে ইসামতি, এবং সাধারণ মানুষের জীবন দেখাইছে এবং আশপাশের পরিবেশটাকে খুব সুন্দর করে তুলে ধরছে আর কি। শেষে আর নীলকররা থাকে না, এবং ওই ভবানী বারুজ্যের শেষ পরিণতি কি হয়, এই সমস্ত উপন্যাসের মেইন কাহিনী আর কি। ভবানী বারুজ্য এবং তিলু আর কি, এই 2টা চরিত্রের নাম মনে রাখতে হবে। দেবযান হচ্ছে বিভূতিভূষণের একটা ভিন্ন টাইপের উপন্যাস। দেবযান উপন্যাসটার ধরনটাই ভিন্ন, ঠিক আছে। দেবযানে হচ্ছে যতীন নামক একজন, তার বউ হচ্ছে আশালতা। তো তার বউর ঝামেলা আছে, ঠিক আছে। তার বউ আবার আর একজনের সাথে টিয়ে হয়ে যায়, ভবানী বারুজ্য, মানে বউর একটু ঝামেলা আছে আর কি। তো এই যে যতীন, যে উপন্যাসের প্রথম 3-4 পেজের মধ্যেই যতীন অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু যতীন তার বউকে খুব ভালোবাসে। যতীন মরে গেছে প্রথম 3-4 পেজেই। উপন্যাস কিন্তু অনেক বড়, কিন্তু যতীন মারা গেছে, প্রধান চরিত্র যতীন মরে গেছে। এইবার যতীন চলে গেছে পরলোকে গিয়ে সে তার বউকে ভুলতে পারে না, আশালতাকে। ওইখানে গিয়ে আবার তার আগের জন্মের যে মানে এই টাইমে তার আগে আর একটা প্রেম ছিল, ঠিক আছে। সেই প্রেমিকার নাম কি, সেই প্রেমিকার সাথে তার দেখা হয়, ঠিক আছে। দেখা হওয়ার পরে তার কাছে পুষ্প হচ্ছে তার নাম। তো পুষ্পকে বলে আমি তো তাকে, আমার আশালতাকে ভুলতে পারি না। তারপরে মানে পরলোকের কাহিনী হচ্ছে মূলত উপন্যাসের কাহিনী। তখন সে পুষ্পকে নিয়ে সে ইহলোকে আসে, ইহলোকে এসে সে আশালতাকে খুঁজে বের করে এবং দেখে আশালতার আর একটা বিয়ে হয়ে গেছে, সেইখানে সংসার করতেছে। তাহলে আমার আশালতা আরেকজনের কেন হলো, এইরকম বিভিন্ন জিনিস এই উপন্যাসে তুলে ধরছে। মানে উপন্যাসের প্রধান চরিত্র মরে গেছে পরলোকের আর কি, পরলোকে গিয়ে সে মেইন কথাবার্তা বলতেছে, অন্য টাইপের একটা উপন্যাস আর কি। এটা হচ্ছে দেবযান। এত ডিটেলস মনে রাখতে হবে না, নামগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কয়েকটা চরিত্র মনে রাখতে হবে, নাম মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, বাংলা সাহিত্যের একটা খুবই অন্যরকম এবং বাংলা ভাষার জন্য এবং বাংলাদেশের একজন বুদ্ধিজীবী এবং বাংলাদেশের একজন আসলে আমাদের মুক্তিযুদ্ধের বড় লসের মধ্যে একজন বড় লস হচ্ছে মুনীর চৌধুরী। মুনীর চৌধুরীকে নিয়ে শুরু করার আগে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আহমদ ছফা তার যদ্যপি আমার গুরু উপন্যাস বা কথোপকথন বলতে পারেন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, আপনারা অধ্যাপক আব্দুর রাজ্জাক নিয়ে জানবেন, বাংলাদেশের জ্ঞান তাপস।
আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসা করতেছে যে ঢাকা ইউনিভার্সিটির জীবনে কাকে আপনার সবচেয়ে ভালো মানুষ মনে হয়েছে? আপনি তো ইউনিভার্সিটিতে পড়েছেন, এত বছর শিক্ষকতা করলেন, ইউনিভার্সিটি, দেশের রাজনীতি, বড় বড় যারা রথী মহারথী সবাই আপনার স্টুডেন্ট ছিল, এবং আপনি ইংল্যান্ডে গেছেন, সেখানে পিএইচডি শেষ না করে চলে আসছেন, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জীবন কাটায় দিলেন। তো ঢাকা ইউনিভার্সিটিতে এত মানুষের ভিতরে আপনাকে কাকে সবচেয়ে ভালো মানুষ মনে হয়েছে? তখন আর রাজ্জাক স্যার উত্তর দিছে মুনির। তখন শিওর হওয়ার জন্য আহমদ সোফা জিজ্ঞাসা করছে, আপনি কি নাট্যকর মুনির চৌধুরীর কথা বলতেছেন? তখন বলতেছে, হ্যাঁ মুনিরই তো। তার মানে রাজ্জাক স্যার বলছেন যে মুনির চৌধুরী মানুষটা কেমন ছিলেন। এবং মুনির চৌধুরী কিন্তু আপনার রাজ্জাক স্যারের সাথে তার খুব যাতায়াতও ছিল। মুনির চৌধুরী বিবাহিত ছিলেন, রাজ্জাক স্যার কিন্তু বিবাহিত ছিল না, আহমদ সোফাও বিবাহিত ছিল না। তারা ছিলেন সাধু দরবেশ জ্ঞানের বস আর কি। তো মুনির চৌধুরীর যেতে যেতে মুনির চৌধুরীর মধ্যেও একটা বৈরাগ্য এসে গেছিল আর কি। তখন আপনার মুনির চৌধুরী শোনা যায় যে রাজ্জাক মানে মুনির চৌধুরীর ওয়াইফ নাকি একবার মুনির চৌধুরীকে বলছে যে রাজ্জাক স্যারের কাছেই যদি থাকবা, মানে তাহলে বিয়ে করছো কেন, মানে টাইম দেয় না তো। তো এই জন্য আর কি। যাই হোক, মুনির চৌধুরী বাংলা সাহিত্যের একজন অন্যতম জিনিস এবং খুবই ব্যাপক বক্তা ছিলেন, বক্তৃতা দিতে পারতেন, চমৎকার বক্তৃতা দিতে পারতেন। এবং মজার বিষয় হচ্ছে তিনি বিভিন্ন শাস্ত্রে তার পারদর্শী। তিনি কিন্তু ইংরেজিতে অনার্স মাস্টার্স করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে ইংরেজিতে অস্থায়ী প্রভাষক হিসেবে সে ঢাকা ইউনিভার্সিটিতে যোগ দেয়। কিন্তু আপনারা তাকে জানেন বাংলা ভাষাবিদ, পড়ালেখা করছে ইংরেজিতে। এবং 52 ভাষা আন্দোলনে তিনি কিন্তু হচ্ছে বামপন্থী রাজনীতিতে কিন্তু বিশ্বাসী ছিলেন এবং বামপন্থী রাজনীতিও তিনি করতেন। ভাষা আন্দোলনের সময় তিনি গ্রেপ্তার হন। কিন্তু এই গ্রেপ্তার হয়ে তিনি যখন জেলে ছিলেন, তখন তিনি জেলখানায় বসে কবর নাটকটি রচনা করেন আর কি। এই কবর নাটকের মধ্যে যে প্রেক্ষাপট আছে, ভাষা আন্দোলনে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা 71-এ ঘটছে, সেই ঘটনা 2024-এও ঘটছে। মেরে লাশ গুম করে দেওয়া, আপনার শত শত মানুষ মেরে আপনি সেই লাশ গুম করে দিবেন। এই প্রেক্ষাপটে কিন্তু কবর নাটকের মেইন প্রেক্ষাপট। কবর নাটক শুধু ভাষা আন্দোলনের কথা বলে না, ভাষা আন্দোলনের লাশ গুম করে দেওয়ার কথা বলে। সেটা আপনি 2024 সালে দেখেছেন, সেটা 71-এ পাকিস্তানিরা করেছে, সেটা আপনি ভাষা আন্দোলনের সময়কেও কিন্তু পাকিস্তানিরা করেছে। আমরা কয়জন ভাষা শহীদের নাম জানি? ভাষা শহীদ তো এত কম না, লাশ গুম করে দিছে সেটা হচ্ছে। এবং জেলখানায় বসেই রণেশ দাশগুপ্তের, এই নামটাও ইম্পর্টেন্ট, রণেশ দাশগুপ্ত তার জেলখানায় একটা চিঠি পাঠায় যে তুমি 21শে ফেব্রুয়ারির জন্য একটা নাটক লেখো। তারপরে তিনি কবর নাটক জেলখানায় বসে লেখেন। ইংরেজিতে প্রভাষক থাকা অবস্থায় তিনি বাংলায় একটা মাস্টার্স করেন এবং বাংলায় মাস্টার্স করার পরে তিনি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটিতে যান। হার্ভার্ড ইউনিভার্সিটিতে কিন্তু ভাষাতত্ত্বে তিনি আরেকটা মাস্টার্স করেন। তিনি কিন্তু হার্ভার্ড থেকে পড়ালেখা করা লোক। মুনির চৌধুরী হার্ভার্ড থেকে পড়ালেখা করা লোক, 1958 সালে হার্ভার্ড থেকে পড়ালেখা করছে। এবং ভাষাতত্ত্বে অ্যাকচুয়ালি মাস্টার্স করে আসার পরে তখন কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড তাকে একটা দায়িত্ব, আগে যুগে টাইপরাইটার ছিল না, যে টাইপরাইটার ঠাস ঠাস করে দিতেন, একটা অক্ষর গিয়ে ছাপ দিত খটাস খটাস করে, এর সামনে কিন্তু অক্ষরটা থাকতো, ওই অক্ষরে কালি লেগে সে যায় ছাপ দিত। ওই ফন্টটা তিনি বাংলা ফন্ট আবিষ্কার করেন এবং নাম দেন হচ্ছে মুনির অপটিমা। এটাও একটা ভালো আর কি। 1971 সালে মুনির চৌধুরীর ছেলে, কিশোর ছেলে, মুনির চৌধুরীর যুদ্ধে চলে যায়, তার কিশোর ছেলে। মুনির চৌধুরী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়তেই ছিলেন এবং তিনি যুদ্ধের টোটাল জিনিস, তারা ছিলেন হচ্ছে বুদ্ধিজীবী, যুদ্ধের বুদ্ধিভিত্তিক, তিনি কিন্তু বাহু দিয়ে যুদ্ধ করতেন না, বুদ্ধিভিত্তিক যুদ্ধ তিনি করতেছিলেন। এবং 14ই ডিসেম্বর তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং ধারণা করা হয় 14ই ডিসেম্বরই তাকে মেরে ফেলা হয় আর কি। এবং আমরা একজন মানে এই যে ধরেন বড় পণ্ডিত, যেমন ধরেন আমরা আজকে সৈয়দ শামসুল হক দিয়ে শুরু করেছিলাম। সৈয়দ শামসুল হকও কিন্তু একসময় ইংল্যান্ডে গিয়ে বিবিসির চাকরি নিয়েছিলেন,
এবং বাংলাদেশ যে স্বাধীন হয়েছে বিবিসির এই ঘটনাটা পাঠ করেছিলেন কিন্তু সৈয়দ শামসুল হক, আজকে আমরা যাকে নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আমরা তার আরও কিছু কথা বলা যেতে পারে। এটা মুনীর চৌধুরী কিন্তু 1954 সালে যুক্তফ্রন্ট, মানে 52তে তিনি গ্রেপ্তার হন, 54তে যখন যুক্তফ্রন্ট ক্ষমতায় আসে তখন তাকে মুক্তি দেওয়া হয়। এবং একটা সময় যখন আইয়ুবের শাসন চলতেছিল, আইয়ুব খান, এই আইয়ুব খানের শাসন চলাকালীন সময়ে 1966 সালে কিন্তু বাংলাদেশের টিভি রেডিওতে কিন্তু রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্র বিদ্বেষী একটা ভাব, রবীন্দ্রনাথের গান সাহিত্য সব নিষিদ্ধ করা হয়। এইটার বিপক্ষে কিন্তু মুনীর চৌধুরী কথা বলছেন। মুনীর চৌধুরী বলেছেন রবীন্দ্রনাথ দেশের না, রবীন্দ্রনাথ ভাষার, এই কথা মুনীর চৌধুরী বলেছেন। এবং তার নাটক নিয়ে কথা বলতে গেলে আমরা সবার প্রথমে যে নাটকটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে মানুষ। এবং এই মানুষ নাটকে মূলত সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলা হয়েছে। এই যে আপনারা, এটা হচ্ছে এক অঙ্কের নাটক। আপনারা গতদিন আমি আলোচনা করেছিলাম, নাটক হয় সাধারণত একটা বস্তার নাটক হয় 5 অঙ্কের, এগুলো হচ্ছে এক অঙ্কের, মানে খুব অল্প পরিসরে ধরে 30 মিনিট থেকে 40 মিনিটের নাটক একটা স্পেসিফিক ঘটনাকে শো করবে আর কি। তো মানুষ নাটক হচ্ছে বিখ্যাত একটা নাটক, এক অঙ্কের নাটক, খুবই ছোট নাটক। এইখানে কিন্তু হিন্দু মুসলমানের মূলত যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গার প্রেক্ষাপটে, এবং নাটকের শুরুতেই দেখেন লেখা আছে দূরে বহু কণ্ঠের মিলিত ধ্বনি বন্দে মাতারাম, এবং একটু কাছে প্রচণ্ড আল্লাহু আকবার রব। দেখে আপনি বুঝতেছেন যে মূলত ভাবটাই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। এবং এই দাঙ্গার সময় এই দাঙ্গা একটা মুসলিম পরিবারের একটা যুবক ছেলে, সে যে ইয়েতে চলে যাবে, এই দাঙ্গায় যাবে, এবং দাঙ্গায় গিয়ে সে পরিবারটাকে, মানে পুরো একটা অঘটন, মানে পরিবার একবারে নিঃস্ব হয়ে যাবে, এইরকম একটা ঘটনাই তিনি তুলে ধরছেন আর কি। এবং এই যে যুবকের বাবা বলে, জীবনে অনেক লোককে মরতে দেখেছি চোখের সামনে, শ্বাস বন্ধ হয়ে চোখ উল্টে গিয়ে জিভ বের করে গল গল করে রক্ত বমি করে কত সুস্থ মানুষকেও মরতে দেখেছি, কই কোনোদিন তো উন্মাদ হয়ে যায়নি। এই কথার মানে কি দেখেন, একজন বাবা বলতেছেন যে উন্মাদ হন নাই, এইরকম বিভৎস মৃত্যু দেখেও সে উন্মাদ হন নাই। তার মানে মৃত্যু এত সস্তা ছিল ওই আমলে, মৃত্যু এত সস্তা। যেখানে আপনারা এই যে সাম্প্রদায়িক দাঙ্গার একটা খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান পড়তে পারেন, আপনারা বুঝতে পারবেন যে সাম্প্রদায়িক দাঙ্গায় আসলে কি পরিমাণ মানুষ মারা হয়েছে। এবং দেশ স্বাধীনের পরেও ধরেন সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু অব্যাহত ছিল। হিন্দু প্রধান অঞ্চলে মুসলমানরা ঢুকতে পারে নাই, মুসলমান প্রধান অঞ্চলে হিন্দুরা ঢুকতে পারে না, এবং দেশভাগের অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষ মারা গেছে। এবং আমাদের ইতিহাসের মধ্যে নাই সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাসটা আমরা পড়ি না যে এত ভয়ঙ্কর, এত নৃশংস হতে পারে মানুষ। দেশভাগের পরে খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান বইটা আমি সবাইকে পড়তে বলবো, বাংলা অনুবাদও পাওয়া যায়, আপনারা পড়বেন। কবর নাটক, এটা স্মৃতিচারণ করতে গিয়ে মুনীর চৌধুরী নিজেই বলেছেন যে জেলখানাতে নাটক লেখার অসুবিধা অবশ্যই ছিল, এই অসুবিধাটুকু সামনে ছিল বলেই কবর নাটকটি বেশ কিছু নতুনত্ব আনতে হয়েছে। 8-10টি হারিকেন দিয়ে স্টেজ সাজাতে হবে। জেলখানায় কিন্তু তারা এটা মঞ্চায়তেও করছে, স্টেজে কোনো লাইট থাকবে না, তো মানে মঞ্চে তো আপনি করতে পারবেন না, তার মানে হারিকেন দিয়ে আপনাকে করতে হবে। 8-10টা হারিকেন দিয়ে যেহেতু করতে হবে, সেহেতু একটা আলো আধারির ভাব থাকবে নাটকের মধ্যে। এই জন্য নাটকটা কিন্তু অন্ধকারে, এই যে কবর নাটকটা আপনারা যারা পড়েছেন, এইটা মূলত মেইন কথা হচ্ছে এইখানে একজন অসৎ নেতা আছে, এই অসৎ নেতা মদ্যপ মাতাল হয়ে থাকে, এই নেতাই কিন্তু মূলত এই লাশ গুম করবে, এবং একে সাপোর্ট দিবে হচ্ছে পুলিশ অফিসার হাফিজ। দেখছেন হিস্ট্রি কিভাবে রিপিট হয়, লাশ গুম করা, একজন নেতা থাকবেন অসৎ নেতা, একজন অসৎ পুলিশ অফিসার থাকবেন, এবং লাশগুলো গোরস্থানে নিয়ে তারা মাটি দিয়ে দিবেন, এইরকম আর কি। হঠাৎ এইখানে এসে তাদের প্ল্যানকে ইয়ে করে দেয় হচ্ছে মুর্দা ফকির, এখানের প্রধান চরিত্র পাগল, তার 43-এর মরণোত্তরে তার পুরা পরিবার মরে গেছে, তার আর কেউ নাই, সে এখন এই গোরস্থানেই থাকে, পাগল। সে পাগল, কিন্তু এই লাশ সে দাফন করতে দিতে চায় নাই, সে বলছে যে লাশগুলো মরে নাই। এবং এইখানে কিছু ছায়া চরিত্র আছে, ছায়ামূর্তি, তারা এসে বলছে যে আমরা বাঁচবো, আমরা মরবো না, আমরা কবরে যাব না। তার মানে আপনি দেখেন এইখানে মুনীর চৌধুরী ভাষা আন্দোলনের নিহত মানুষদের ভেতরে জীবন দিয়ে দিছেন,
বলছে যারা শহীদ হয়েছে এরা মরে নাই, এরা বেঁচে আছে, এটা একটা প্রতীকী, তার মানে এরা সারা জীবন বেঁচে থাকবে। আপনি সালাম, রফিক, বরকত, শফিক এরা তো মারা যায় নাই, এরা তো এখনো আপনার আমার ভেতরে বেঁচে আছে। সো এই যে তারা যে এখনো বেঁচে আছে এই জিনিসটা কিন্তু বলছে মুদ্দা ফকির কিন্তু এদেরকে দাফন করতে দিতে চায় নাই, এবং মুদ্দা ফকির এইখানে একটা প্রতিবাদী চরিত্র। এবং তিনি বলছেন যে মাটি চাপা দেওয়া লাশগুলোর দেহে এখনো প্রাণ আছে, হাফিজার নেতাই মূলত মরে গেছে, এই কথা মুদ্দা ফকির বলছে, যে লাশগুলো আপনারা পুঁতে ফেলছেন এই লাশগুলো এখনো বেঁচে আছে, মরে গেছে হাফিজ, ইন্সপেক্টর হাফিজ আর মুদ্দা ফকির এই নেতা, এরা মারা গেছে। এরপরের নাটক হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে। পানিপথ হচ্ছে বর্তমান ভারতের হরিয়ানার একটা অঞ্চল হচ্ছে পানিপথ, রক্তাক্ত প্রান্তর। এই নাটক হচ্ছে অন্য লেভেলের একটা নাটক, ঠিক আছে। এই নাটকে আসলে ওই ইতিহাস আশ্রিত হলেও প্রেম প্রধান একটা নাটক, প্রেম দেখাইছে। এখানে যে জোহরা, এখানে মূলত দেখাইছে হচ্ছে মুসলমান এবং মারাঠাদের মধ্যে যুদ্ধ। তো মুসলমানদের পক্ষে আছে আহমদ চাঁদবালি, আর মারাঠাদের মধ্যে সেনাপতি হচ্ছে ইব্রাহিম কার্ডি, এবং জোহরা এবং ইব্রাহিম কার্ডি হচ্ছে মূলত হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু ইব্রাহিম কার্ডির জীবনের যখন তার কিছু ছিল না তখন মারাঠারা তাদের চাকরি দিছে, তাকে সেনাপতি বানাইছে। সো এখন তিনি যুদ্ধের এই টাইমে তিনি মারাঠাদের সাথে বেইমানি করবেন না, তিনি মারাঠাদের সাথে মারাঠাদের হয়েই মুসলমানদের এগেনেস্টে, তার বোর এগেনেস্টে তিনি যুদ্ধ করছেন। জোহরাও ব্যাপক যোদ্ধা, জোহরা মুন্নুবেগ নামে এখানে থাকে, মুন্নুবেগ। এবং সে কিন্তু এই নাটকের কিছু চমৎকার ডায়লগ আছে। ধরেন একটা ডায়লগ হচ্ছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, সকালে বিকেলে বদলায়, কারণে অকারণে বিদলায়, নবাব সুজাউদ্দৌলার একটা ডায়লগ। আরও অনেক বিখ্যাত ডায়লগ আছে। ধরেন আর একটা ডায়লগ আছে, আগামীকালের কথা কে বলতে পারে, মানুষ জীবনের কোনো দুটো মুহূর্তই একরকমের না। এবং শেষে এই ইব্রাহিম কার্ডি কিন্তু আহত অবস্থায় বন্দী হয় মুসলমানদের কাছে এবং তাকে জেলে রাখা হয়। তখন জহুরা তাকে মুক্ত করতে গিয়ে দেখে যে সে মরে গেছে। সে কি মরে গেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে, এই একটা দোটানা রেখেই মূলত নাটকটা শেষ করে দেয়। এবং তাকে মারলে কে মারছে, এইখানে দ্বিতীয় যে প্রহরী, এই দ্বিতীয় প্রহরীর কাছে একটা অস্ত্র থাকে রক্ত মাখা, এবং তাকে চলে যেতে দেখা দেয়। এইরকম একটা ইন্ডিকেশন দিয়ে নাটকটা শেষ করে দেয়। মূলত এটা একটা ট্র্যাজেডি। এইখানে যত চরিত্র আছে সবই অভিজাত শ্রেণীর চরিত্র। এখানে জহুরা, সেও মুসলমানদের বড় সৈনিক, ইব্রাহিম কার্ডি সেও সেনাপতি, আহমদ চাঁদবালি, নবাব সুজাউদ্দৌলা, এরা সবই বড় বড় চরিত্র। মানে এখানে কোনো সাধারণ চরিত্র নাই। কিন্তু ঘটনার নায়ক নায়িকা এরা সবাই যোদ্ধা, এরকম একটা ঘটনা নিয়ে অ্যাকচুয়ালি রক্তাক্ত প্রান্তর নাটকটা। এই আরেকটা হচ্ছে নষ্ট ছেলে নাটকটা হচ্ছে আসলে কিছুই না, মূলত একটা বামপন্থী রাজনীতিতে জড়ায়া যায় হচ্ছে একটা পরিবারের মেয়ে, এবং তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায় তার বাড়িতে। বামপন্থী রাজনীতিতে যায় একটা মেয়ে, এই মেয়েকে গ্রেপ্তার করতে যায় পুলিশ, যায় তাকে পায় না। আসলে মূলত এটা অনেকেই বলে এটা হচ্ছে মূলত মুনির চৌধুরীর বোনের কাহিনী। নাদেরা বেগম ছিল মুনির চৌধুরীর বোন, এবং তিনিও কিন্তু ভাষা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে তিনি মুনির চৌধুরীর বোন আর কি মুনির চৌধুরীর বোন অ্যাকচুয়ালি পার্টিসিপেট করছে। এবং তিনি বাম রাজনীতি করতেন, এবং মুনির চৌধুরীও কিন্তু তাকে রাজনীতি করায় উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, এবং তাকে নিয়েই মূলত এই নাটকটা লেখা, এটা সবাই মনে করে আর কি। নষ্ট ছেলে, পরাশি বেরাক এবং অন্যান্য, এই দুইটা নাটকের নাম মনে রাখলেই চলবে আর কি। অনুদিত নাটক, মুনির চৌধুরী কিছু নাটককে অনুবাদ করছেন, এবং তার মধ্যে কেউ কিছু বলতে পারে না হচ্ছে জর্জ বার্নার্ড শোয়ের ইউ নেভার ক্যান টেল। এখানে মূলত একটা শহরের কাহিনী, যেখানে একটা পরিবার 18 বছর পরে ফেরত আসে, এবং তার বাবাকে এটা জানে না তারা, এবং তার বাবাকে খুঁজতে থাকে, বাবাকে পায় না, এবং একদিন একটা ডিনারে দুপুরের খাবারে আর কি একজন লোককে দাওয়াত দেয়, সেই মূলত তার বাবা আর কি।
রূপার কৌটোস, দ্য সিলভার বক্স, গার্ডিওয়ার্ডির হচ্ছে মূলত দ্য সিলভার বক্সের অনুবাদ। এটা একটা সিগারেটের বাক্স বা একটা সিলভারের বাক্স নিয়ে কাহিনী। মুখরা রমণীর বেশিকরণ হচ্ছে টেমিং অফ দ্য শ্রিউ, এটা হচ্ছে মূলত শেক্সপিয়ারের ইয়ে। এখানে যে মানে খুবই দজ্জাল মহিলা আর কি, দজ্জাল মহিলা হচ্ছে ক্যাথরিন, এবং ক্যাথরিনকে বিয়ে করার পরে তার হাজব্যান্ড ক্যাথরিনকে মানুষ করার ট্রাই করে আর কি, তাকে সভ্য করার ট্রাই করে, মার্জিত করার ট্রাই করে। এই হচ্ছে কাহিনী। এই 3টা নাটক তিনি অনুবাদ করেন, এবং তার একটা বিখ্যাত প্রবন্ধ হচ্ছে মীর মশাররফ হোসেনের সাহিত্য সমালোচনা। মীর মশাররফ হোসেনের লেখাকে তিনি সমালোচনা করেছেন মীর মান্স নামে। এইখানে কিন্তু মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধুকেও তিনি সমালোচনা করেছেন। একইভাবে সমালোচনা করেছেন তিনি আহমদ ছফাও কিন্তু বাঙালি মুসলমানের মনেও সমালোচনা করেছেন। এবং এদের দুইজনের দৃষ্টিকোণ থেকে আমরা আজকে বিষাদ সিন্ধু নিয়েও কথা বলবো একটু পরেই। মানিক বন্দ্যোপাধ্যায়, তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ছোটবেলায় নাম ছিল অধরচন্দ্র। মূলত তার বাপদাদার বাড়ি হচ্ছে ঢাকার বিক্রমপুরে। বিক্রমপুর মানে হচ্ছে যে মুন্সিগঞ্জের ওইখানে আর কি। পরবর্তীতে তার বাবা আসলে চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যান। পরবর্তীতে তারা বর্তমান কলকাতা এই সমস্ত অঞ্চলেই থাকেন, এবং তিনিও কিন্তু খুব অল্প বয়স বাচ্চা। এই যে দেখেন বিভূতিভূষণ, কতগুলো মানুষের নাম, বিভূতিভূষণ, তারপরে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, জসিমউদ্দিন, আমাদের কাজী নজরুল ইসলাম, এবং এরা কিন্তু সবাই সমসাময়িক রাইটার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা সবাই একই টাইমের রাইটার, একই সময়ে এরা লিখছেন। আমরা আপনাদেরকে গতদিন আমি বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র বলেছি বিনোদিনী, তারপরে অচলা বলেছি, তারপরে আপনার এই যে আপনার কৃষ্ণকান্তের উইলের রোহিণীর কথা বলেছি, এবং এইখানে আমি বলেছি যে তথাকথিত সামাজিক জীবন থেকে লেখক বাইরে নিয়ে এসছে এদের। তারা আসলে বিধবা হিসেবে প্রেম করছে, যৌনতা নিয়ে আসছে, কিন্তু তাদের জীবনের কিন্তু পরিণতি দেয় নাই। গত লেকচারে আমরা এটা আলোচনা করেছি। জীবনের প্রথম অবৈধ প্রেম বা সমাজ বহির্ভূত প্রেমকে পরিণতি দেওয়ার সাহস করছিল মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু কপিলাকে কিন্তু কুবেরের সাথে পাঠায় দিছে ময়নাদ্বীপে। এই সাহস এর আগে আর কেউ করে নাই। কিন্তু তার সমস্ত উপন্যাসে গল্পে যত প্রেম আছে সবই বাঁকা প্রেম। বাঁকা প্রেম মানে কঠিন বাঁকা, ফ্লয়েডি প্রেম, যৌনতা এবং উদ্ভট যৌনতা মানে এর মধ্যে নিয়ে আসছে ফ্লয়েড তত্ত্ব। এবং তিনি বাম রাজনীতি করতেন, তো মার্ক্সবাদ দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। সমাজের নিচু শ্রেণীর অধিকার নিয়ে তিনি লিখেছেন। এবং দেখবেন যে কুবেরের সাথে কপিলার প্রেম মানে কি, দুলাভাইয়ের সাথে শালীর প্রেম, শশী ডাক্তারের সাথে কুসুমের প্রেম। শশী ডাক্তার এলাকার অবিবাহিত একটা ছেলে, কুসুম আর একজনের বউ। আবার ধরেন রাঁচির প্রেম, এই যে প্রাগৈতিহাসিকে একটা উদ্ভট মানে ভিক্ষুকের সাথে আর একটা ভিক্ষুকের প্রেম, এরকম উদ্ভট আরও মানে এবং ধরেন মামির শরীরের প্রতিও আকৃষ্ট হয়ে যাচ্ছে, এইরকম উদ্ভট কথা, যৌন তত্ত্ব, ফ্লয়েডি তত্ত্ব আর কি নিয়ে তিনি লিখছেন। ফ্লয়েডি তত্ত্ব এবং ম্যাক্সিমাম জিনিসের ভিতরেই সেই রকম কেচাল লাগানো প্রেম দেখাইছে। সো তার লেখার ধরনই এইরকম। অনেকে এটা নিয়ে সমালোচনা করে যে তার লেখা নিম্নমানের, বাট বাংলা কথা সাহিত্যে তার মতন শব্দচয়ন, গল্প বলতে পারে খুব কম লোক, এবং সে মায়াজালে আটকায় ফেলে। আপনি তার লেখা পড়তে গেলে মায়াজালে আটকায় পড়ে যাবেন। কথা সাহিত্যে আমার মনে হয় যে রবীন্দ্রনাথ নজরুল পড়ার আগে মানিক বন্দ্যোপাধ্যায় পড়া উচিত, এরপরে বিভূতিভূষণ পড়া উচিত, এরপরে রবীন্দ্রনাথ নজরুলের দিকে যাওয়া উচিত। অনেক উপন্যাস লেখছে, 40টার বেশি উপন্যাস লেখছে, সব পড়তে হবে না, কয়েকটা জানলেই হবে। আমরা প্রথম যেটা জানবো সেটা হচ্ছে তার প্রথম উপন্যাস জননী। জননী নামে আরেকটা উপন্যাস আছে শওকত ওসমানের, সেই জননী আর এই জননী আলাদা। এই জননী একটা হিন্দু জননী, আর শওকত ওসমানের জননী হচ্ছে একটা মুসলমান জননী। যেখানে শওকত ওসমানের যে জননী, সে হচ্ছে প্রেগনেন্ট হয় এবং সে তার বাচ্চার জন্ম দিবে কি জন্ম দিবে না, পরে জন্ম দেয়, কিন্তু বাবার পরিচয় দিতে পারবে না দেখে বাচ্চাকে জন্ম দিয়ে সে সুইসাইড করে। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী হচ্ছে শ্যামা, এটা তার প্রথম উপন্যাস, এবং তার স্বামী হচ্ছে পাগল আর কি, তার স্বামী পাগল, এবং এই পাগল স্বামী নিয়েই তিনি তার সন্তান আসে, অনেক কষ্ট করে তার একটা সন্তান হয়, অনেক কষ্টে সে তার সংসারকে টিকে রাখে। বাঙালি বউদের মতন তিনিও ডায়লগ দেয়, আমার জন্যই সংসারটা টিকে আছে। ঠিক আছে, বাঙালি সব বউরাই একই ডায়লগ দেয়, তো তিনিও এই ডায়লগ দেয়।
শ্যামা, আসলে শ্যামার ডায়লগটা ঠিক, শ্যামার জন্যই এই সংসারটা টিকে আছে। সে অনেক দুঃখ কষ্টে করে তার দুবেলা খাবার ইয়ে করে আর কি, এবং তিনি আত্মীয়র বাড়িতে যায়, আত্মীয়র বাড়িতে ঠাকুর ঝিয়ের কাজ করে, ঝিয়ের কাজ করে তে ছেলেকে পড়াশোনা করায়, তার হাজব্যান্ড মারা যায় এবং সে স্বপ্ন দেখে আমার ছেলে পড়ালেখা করবে, পড়ালেখা করে বড় হবে, একটা বাঙালি তথাকথিত যে জীবন, এই জীবন নিয়েই হচ্ছে জননী উপন্যাসটা। দিবারাত্রির কাব্য একটা ভালো উপন্যাস, পুরা কাহিনী মনে না রাখলেও চলবে, বাট মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, এটা মনে রাখলেই চলবে। এটা 3টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে দিনের কাব্য। হেরম্ব নামক একজন মানুষ আছে, সুপ্রিয়ার সাথে তার একটা প্রেমের একটা ইয়ে হয়, এবং আসলে প্রেম হয়ও, ঠিক আছে, কিন্তু সুপ্রিয়াকে সাথে বিয়ে করে না, সে নিজেই, সুপ্রিয়াও বিয়ে করতে চায় না, নিজেই সে সুপ্রিয়াকে বলে বিয়েটা করে ফেলো, সমস্যা নাই। পরে সুপ্রিয়ার আর এক জায়গায় বিয়ে হয়ে যায় এক দারোগার সাথে। পরের পর্ব হচ্ছে রাতের কাব্য। প্রথমটার নাম দিনের কাব্য, তারপরেরটা রাতের কাব্য। এই রাতের কাব্যতে মূলত মালতীর সাথে তার দেখা হয়, এবং মালতীর একটা মেয়ে থাকে আনন্দ, সেই আনন্দের প্রেমে সে পড়ে, এবং তার ভেতরে একটা বিশাল প্রেম তৈরি হয়। এই হচ্ছে প্রথম 2 ভাগ। 3 ভাগ, তৃতীয় ভাগের নাম হচ্ছে দিবারাত্রির কাব্য। এই কাব্যে হচ্ছে সুপ্রিয়া, যে প্রথম অধ্যায়ের যে সুপ্রিয়া, সে ব্যাক এসে তার জীবনে আসার চেষ্টা করে, কিন্তু মূলত সে আবার এদিকে আনন্দর সাথে তার প্রেম, এইভাবে সে মূলত লাস্টে এরকম দেখায় যে সুপ্রিয়া এবং আনন্দকে নিয়েই হেরম্ব সংসার করতেছে, মানে অদ্ভুত ফ্লয়েডি প্রেম, বুঝতে পারছেন, এইরকম একটা ঘটনা। আর এক জায়গায় বিয়ে দিয়ে দিছে, সেইখান থেকে আসছে, এবং আনন্দর সাথেও যে তার মানে কিভাবে কি সম্পর্ক, এই সব কিছুর মধ্যে যৌনতা আছে, একটা অদ্ভুত আর কি ফ্লয়েডি ভাব আর কি। তো ফ্লয়েডি ভাবটাকে, এটা আপনারা, আমি বারবার এই ধরনের শব্দ যৌনতা এই টাইপের জিনিস উচ্চারণ করতেছি, এর উচ্চারণ করার কারণ আছে, ব্যাপারগুলাই এরকম আর কি। পুতুল নাচের ইতিকথা একবার বাঙালি চিরাচরিত কাহিনী, এবং এইটা মূলত আমাদের অনেকেই বলে এটা গোয়ালন্দ অঞ্চলের কাহিনী আর কি। এইখানে এক শশী ডাক্তার, মূলত শশী ডাক্তার এবং কুসুমের প্রেম। কুসুম হচ্ছে ছোটবেলা থেকেই শশী ডাক্তারকে খুব পছন্দ করে। শশী হচ্ছে গ্রাম্য ডাক্তার, সে একটু পড়ালেখা করে গ্রামে চলে আসছে। শশী ডাক্তারের বাপ আবার খুবই হচ্ছে ধুরন্ধর টাইপের আর কি। তো সে তার বাপের এই যে সুটটুত খায়, এই সমস্ত জিনিস মিটিগেট করার জন্য সে এলাকায় সে ডাক্তারি করে, ভালো লোক। কুসুম হচ্ছে তার প্রতি বিভিন্নভাবে তার প্রেম নিবেদন করে, এবং কুসুম একটু ফ্লয়েডি তত্ত্ব ব্যবহার করে। তখন শশী একবার বলে, শরীর শরীর শরীর, তোর কি মন নাই কুসুম? যাই হোক, কুসুমের আর এক জায়গায় বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে কুসুম আবার এলাকায় আসে। একটা সময় কুসুমের প্রতিও সে কিন্তু আবার কুসুমের প্রতি সে আগ্রহ পায়, কিন্তু তখন কুসুম আর আগ্রহ হারায় ফেলে, কুসুমের সাথে আর তার আগ্রহ হয় নাই। এইখানে সে বলছে পুতুল নাচের ইতিকথা মানে কি? পুতুল নাচের ইতিকথা মানে হচ্ছে আমাদের জীবনে যে সারা জীবনের যে ঘটনা ঘটে, এই জীবনের ঘটনায় আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে নাই। প্রত্যেকটা মানুষের জীবনের নিয়ন্ত্রণ তার কাছে নাই। বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে সে বিভিন্নভাবে জীবনযাপন করে। তার মানে পরিস্থিতির কাছে মানুষই, আমি আপনি সবাই, এই যে কুসুম, শশী ডাক্তার, এরা সবাই পুতুল। বাট পুতুলের যে দড়িটা, এই দড়ি আমার হাতে নাই। নিয়তির দড়ি, প্রকৃতি আমাদেরকে নাচাচ্ছেন। এই জায়গা পুতুলকে, শশী ডাক্তার পুতুল, কুসুম পুতুল, আমি আপনি পুতুল, আমাদেরকে অন্যরা নাচাচ্ছে আর কি। এবং এই জীবনে না, এই উপন্যাসে বেশ কিছু ফিলোসফি আছে। এই ফিলোসফিক্যাল কথাগুলা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের ফিলোসফি। সে জীবনে এই ফিলোসফিগুলা কথা বলছে। এই যে যেমন একটা কথা হচ্ছে, সংসারে যেখানে যত টাকা, সেখানে তত নারী, সেখানে তত পাপ। এইটা একটা। আবার গ্রামের লোকেদের অনুমান শক্তি প্রখর। সকালে আকাশের দিকে তাকিয়ে বলিয়া দিতে পারে বিকেলে বৃষ্টি হইবে। বিকেলে যদি নেহাত বৃষ্টি নাই হয়, সে অপরাধ অবশ্য আকাশের। ধরেন মানুষের অনুমান শক্তি এরকম, সকালে আকাশের দিক তাকায় বলে দিবে বিকেলে বৃষ্টি হবে। এখন বিকেলে যদি বৃষ্টি না হয়, তাহলে মানুষ দোষ নেবে না, বলবে আকাশেরই ঝামেলা, বৃষ্টিটা হইল না, আকাশের ঝামেলা, আমার ক্যালকুলেশন ঠিক ছিল।
আবার যে সব মানুষের মধ্যে একটা খোকা থাকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের সব লেখার মধ্যেই আমি এই লেখাটা লেখার ট্রাই করতাম, মানে প্রস্তুতি রাখতাম আর কি, যে সব মানুষের মধ্যে একটা খোকা থাকে, যে মনের কবিত্ব, মনের কল্পনা, মনের সৃষ্টি ছাড়া অবাস্তবতা, মনের পাগলামি লইয়া সময়ে সময়ে খেলা করিতে ভালোবাসে। প্রত্যেকটা মানুষের ভেতরে একটা খোকা থাকে। খোকা মানে কি? একটা বাচ্চা, শিশু সুলভ থাকে। ধরেন বৃদ্ধ বয়সেও তার মধ্যে একটা শিশু থাকে, আপনার ভেতরেও একটা শিশু আছে। ঘরের মধ্যে আপনি ঘর লাগায় আপনি মাঝে মধ্যে কিন্তু আলগা আলগা কথা বলেন, আপনি হাসেন, হাসি ঠাট্টা নিজে নিজেই। এই যে ছেলে মানুষই করতে মানুষ পছন্দ করে, প্রত্যেকটা মানুষই এরকম করে, আমি আপনি সবাই করি। এই যে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা খোকা থাকে। আর হচ্ছে আরেকটা তত্ত্ব হচ্ছে যে মনে পাপ থাকার এই একটা লক্ষণ, মনে হয় সকলে বুঝি সব জানে। ঠিক আছে, আপনার মনে যদি পাপ থাকে তাহলে আপনার মনে হবে যে সবাই মনে হয় সবই জানে আর কি। উপন্যাস পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি নিয়ে আপনারা কাহিনী জানেন, অনেক আগেই পড়ছেন। আমি শুধু কয়েকটা জিনিস আপনাকে বলবো, কয়েকটা কথা এখানে বলবো, যে কথাটা আপনারা কোট হিসেবে মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, বলবেন, লিখবেন। সেটা হচ্ছে কপিলাকে যখন দেখে এই মানিক বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু কপিলার রূপে গিয়ে সে বলে যে অন্ধকারে যার বসবাস, মৃদু আলোতে তার চোখ ঝলসে যায়, আর চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ। মানে কুবেরের মতন মানুষ যে ধরেন অল্প একটু রূপবতী মেয়ে দেখলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে, খুব স্বাভাবিক। আবার ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। গরিবদের ভেতরে কোনো ঈশ্বর থাকে না, এখানে থাকে অভাব অনটনের দেবতা। ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, তাদের ভালো মন্দ ঈশ্বর দেখেন। এইখানে একটা মিস্টেরিয়াস চরিত্র আছে, যে মিস্টেরিয়াস চরিত্র হচ্ছে মূলত হোসেন মিয়া চরিত্রটা। সে একটা মানে পুরা কালার করা চুলদারি, তার পাঞ্জাবি টাঞ্জাবি পরে থাকে, টাকা পয়সা প্রচুর, আবার জনদরদি। যদি কোথাও ঝড় তুফান হয়েছে, সেই এসে ধরেন খড় টট দিয়ে মানুষের ঘর ঠিক করে দেয়। বড় অমায়িক ব্যবহার হোসেনের। লালচে রঙের দাড়ির ফাঁকে সে সবসময় মিষ্টি করিয়া হাসে। যে শত্রু সে তাহার ক্ষতি করে, শাস্তি সে তাহাকে নির্মমভাবেই দেয়, কিন্তু তাহাকে কেউ কোনোদিন রাগ করিতে দেখিয়াছে বলিয়া স্মরণ করিতে পারে না। ধনী দরিদ্র, ভদ্র অভদ্রের পার্থক্য তাহার কাছে নাই, সকলের সঙ্গে তাহার সমান মৃদু ও মিথ্যে কথা। মিস্টেরিয়াস চরিত্র। তিনি একটা পৃথিবী গঠন করবেন, ময়নাদ্বীপ, সেইটাতে তার তত্ত্ব চলবে, কোনো ধর্ম থাকবে না, কোনো কিছু থাকবে না, এবং জীবনের সব কিছু দিয়ে সে ওইখানে একটা সমাজ প্রতিষ্ঠা করবে। ধরেন একজন মানুষ, এই যে হোসেন মিয়া, সে নতুন একটা সমাজ সৃষ্টি করতে চাচ্ছে, এবং এই সমাজে কিন্তু ধরেন অমুকের বউকে আরেকজন নিয়ে গেছে, তাতেও কোনো ডিস্টার্ব নাই। হোসেন মিয়া বিচার করে যে ও অমুকের বউ, সেই অমুক তো চরিত্রটার নাম ভুলে গেছে, অমুকের বউ, বাট অমুক তো এখন ফিজিক্যালি উইক, অসুস্থ হয়ে গেছে, সে তো আর বাচ্চা পয়দা করতে পারবে না। তাহলে ওর বউ যে আরেকজনের সাথে চলে গেছে, সমস্যা নাই, বাচ্চা পয়দা হবে, এই অঞ্চলে জনগণ বাড়বে। হোসেন মিয়ার তত্ত্বই আলাদা। হিন্দুর সাথে সে মুসলমানকে দিয়ে দেয়, মুসলমানের সাথে সে হিন্দু দিয়ে দেয়, তার ওইখানে কোনো ধর্মের কথা মাথা নাই। এইখানে একটা নতুন সমাজ ব্যবস্থা হবে। এই যে নতুন একটা প্রস্তাবনা দিছে, এইটা কিন্তু উপন্যাসের গল্পের মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায় তার কল্পনার একটা সমাজ ব্যবস্থার কথা বলতেছে। এই যে মিস্টেরিয়াস চরিত্রটা হোসেন মিয়া, যখন এই হোসেন মিয়া আবার যখন কুবের লাস্টের দিকে যাইতে চায় না, তখন বলতেছে যাবা না কেন, ডর কিসের, আসমান দেখা রওনা দিবা, আসমান দেখা ফিরবা, বাদলার দিনের ঝড় জানান দিয়া আহে। ঝড় এমনি এমনি আহে না, বা জানান দিয়া আহে। এটা একটা মনে করেন আপনার এইখানেও কিন্তু ফ্লয়েডি তত্ত্ব আছে, যে কপিলার সাথে কুবেলের প্রেম। লাস্টে কপিলা বলতেছে আমারে লইবা মাঝি লগে। সো এই হচ্ছে ব্যাপার আর কি। চতুষ্কোণ আরো ফ্লয়েডি তত্ত্ব। এইখানে রাজকুমার যে, সে হচ্ছে মূলত খুবই মানে তাগড়া যুবক, মেধাবী এবং চেহারা শান্তি ভালো, মানে খুবই হ্যান্ডসাম আর কি। এইখানে নায়িকা আছে 10-12টা। রিনি তাকে চুমো দিতে চায়, মালতী তাকে হোটেলে নিয়ে যায়, রুক্সিনী তাকে বাসায় নিমন্ত্রণ করে, গ্রি তাকে বাসায় খেতে ডাকে, কালী তাকে কালী তার স্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, আরও কয়েকজন আছে আর কি। তো সবাই তাকে মায়াজালে বাঁধতে চায়, কিন্তু রাজকুমার কিন্তু
কারো সাথেই সংসার করবে না, কারো সাথে ইয়ে করবে না, কিন্তু কাউকে সে ভোগও করবে না। সে একজন বস্ত্রহীন নারীকে সে দেখবে, সে নারীর শরীরে টাচ করবে, কিন্তু সে কিন্তু কোনো মানে অন্যভাবে সে দেখবে না, ঠিক আছে? রাজকুমার নারীর এখানে দেখেন আমি লিখে দিছি, রাজকুমার নারী দেহ দেখতে চায় শুধুমাত্র রিসার্চ করার জন্য। সে চিন্তা করে জ্যোতিষীরা যেমন করে ভবিষ্যৎ প্রেডিক্ট করে, সেও তেমনি নারীর নগ্ন দেহকে দেখে তার ভবিষ্যৎ আন্দাজ করতে পারবে। চিন্তা করেন, চরিত্রকে বা মানুষ হাত দেখে ভবিষ্যৎ বলে, সে নগ্ন দেখে দেহ দেখে ভবিষ্যৎ বলবে। এইরকম একটা কাহিনী নিয়ে চতুষ্কোণটা। তবে উপন্যাস পড়লে আপনার রাজকুমারকে লম্পট মনে হবে না যে সে নারীকে ভোগ করতেছে, ব্যাপারটা এরকম না। রাজকুমার চরিত্র হচ্ছে পারভার্ট টাইপের। পারভার্ট মানে কি, যাদের সেক্সুয়ালি যে অ্যাবনর্মাল টাইপ আর কি, অ্যাবনর্মাল সেক্সুয়ালিটিতে যে বিশ্বাস করে, সে হচ্ছে, তাকে বলা হচ্ছে পারভার্ট। দুটা উপন্যাসের নাম মনে রাখবেন শুধু, অহিংসা এবং সোনার চেয়ে দামি। এ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তার বেশ কিছু ছোট গল্প আছে এবং এই ছোট গল্পের ভিতরেও সে ফ্লয়েডি তত্ত্ব গেছে। তার প্রথম ছোট গল্প হচ্ছে আতসী মামি। এই আতসী মামি যেটা, এই আতসী মামি হচ্ছে, এই গল্পটা আপনারা সবাই পড়বেন, গল্পটা প্রত্যেক খুবই ভালো লাগবে, গুগলে সার্চ দিলেই পাবেন। এই আতসী মামি হচ্ছে, এটার আপনার গল্পটাই বলি। সুরেশ হচ্ছে একজন, আর যতীন্দ্রনাথ হচ্ছে একজন বাঁশিবাদক, সুরেশের মামার বন্ধু, আর এই যতীন্দ্রনাথের স্ত্রী হচ্ছে আতসী, ঠিক আছে? তার মানে সুরেশের মামি হয়ে গেল সে। তো সুরেশ একদিন এই যতীন্দ্রনাথের বাড়িতে যায় বাঁশি শোনার জন্য, কেননা সে শুনছে যে যতীন্দ্রনাথ খুবই চমৎকার বাঁশি বাজায়। তো গিয়ে সে মামিকে দেখে, এবং মামির রূপ যৌবন দেখেও কিন্তু এই সুরেশ একটু দুই একটা কথাবার্তাও কিন্তু আছে এখানে, যে মামিকে দেখেও তার ভাল লাগে আর কি। তো যা যতীন্দ্রনাথের বাঁশি শুনতে যায়, তখন আতসী মামি বলে যে ওনার বাঁশি শুনতে চেয়েন না, লোকটা তো মারা যাচ্ছে। তা বলতেছে কেন? বলতেছে বাঁশি বাজালে তার গলা দিয়ে রক্ত বমি হয়, বাঁশি বাজানোর পরে বমি করতে থাকে, এবং এই বমি করতে করতে লোকটা মারা যাচ্ছে। তারপরেও একটু বাঁশি বাজায় এবং এক পর্যায়ে এই বাঁশিটা খুবই অভাবনটনে পড়ে এই যতীন্দ্রনাথ। সুরেশ এই বাঁশিটা তার কাছ থেকে কিনে নেয় এবং বেশ মোটা টাকা দাম দেয়, তখন মনে হয় 200 টাকা মতন। সুরেশ যখন এই বাঁশিটা কিনে নিয়ে চলে যায়, এরপরে আর আতসী মামির খোঁজ খবর নাই। বহু বছর পরে একদিন ট্রেনে দেখা হয় আতসী মামির সাথে, তখন সুরেশের কাছে বাঁশিটা আছে। তখন মামি সুরেশের কাছ থেকে বাঁশিটা নিয়ে বাঁশিটা বাজায় এবং দেখে মামি এই যতীন্দ্রনাথের চেয়েও ভালো বাঁশি বাজায়, আতসী মামি। তখন বলতেছে তুমি এই বাঁশি বাজানো শিখলে কিভাবে? বলতেছে ওনাকে যখন বিয়ে করেছিলাম, ওনার বাঁশির প্রেমে পাগল হয়ে বিয়ে করেছিলাম, এবং বিয়ের পরে উনি আমাকে বাঁশি শিখাতেন। উনি 2 বছর আমাকে বাঁশি শিখিয়েছিলেন, তারপরে আমি বাঁশি বাজানো শিখেছিলাম। এরপরে বাঁশির কারণে তিনি অসুস্থ হয়ে গেলেন, আমি আর কোনোদিন বাঁশি বাজাই নেই। আচ্ছা, এটা তো ওনার বাঁশি, তুমি তো টাকা দিয়ে কিনে নিয়েছিলে, কিন্তু তোমার চাইতে এই বাঁশির প্রতি আমার হক বেশি। পরে আতসী মামি বাঁশিটা নিয়ে চলে যায়। আপনারা গল্পটা পড়তে পারেন। প্রাগ ঐতিহাসিক তো অবশ্যই পড়বেন, বিচ্ছিরি গল্প প্রাগ ঐতিহাসিক। এইখানে যে ভয়ঙ্কর একটা চরিত্র হচ্ছে ভিকু। সে প্রথমে ডাকাতি করতে যায়, ডাকাতি করতে গিয়ে সে ধরা খায়, বর্ষার আঘাতে সে আহত হয়, এবং এমন আহত যে মরেই যাবে, ধরেন পায়ের দিকে সারা শরীরে ঘা হয়ে যায়, বুঝতে পারছেন, মানে বিভৎস অবস্থা। তখন তার বন্ধু প্রহ্লাদের বাসায় তে আশ্রয় নেয়, তখন আবার তাকে পুলিশ খুঁজতেছে। প্রহ্লাদের বাসায় সে আশ্রয় নেয়। প্রহ্লাদের মতন একজন খুনি, তার শরীর মরেই যাবে, ধরেন মরেই যায় সে, এইরকম একটা অবস্থা। এবং আপনি যা এই উপন্যাস পড়তে গেলে আপনার মনে হবে, মানে এই ছোট গল্প এটা পড়তে গেলে আপনার মনে হবে যে ভিকু ঈশ্বরের মৃত্যু দেন, এ মরবে না, জীবনেও মরবে না, 300 গুলি করলেও এ মরবে না, এইরকম মনে হবে আপনার, অমর। তো যাই হোক, তো প্রহ্লাদের বাসায় সে একদিন, প্রহ্লাদ বাসায় নাই, হঠাৎ তার শরীরে একটু সেন্স আসছে, গন্ধ তার শরীর দিয়ে, ঘা হয়ে গেছে। পরে হঠাৎ তার শরীরে একটু শক্তি আসছে, তার বউ আসছে, সে তার বউরে জাপটায় ধরে, তার বউরে ধর্ষণ করতে যায়। যখন সে তার বউ এই কথা বলে দেয়, পরে প্রহ্লাদ তাকে বাসা থেকে বের করে দেয়। পরে সে এসে প্রহ্লাদের ঘরে আগুন দেয়, আগুন দিয়ে সে পালায় যায়। পালায় গিয়ে খুব অসুস্থ, সে বাজারের পাশে শুয়ে থাকে, কোনো খিদায়
বাজারের রাস্তার পাশে শুয়ে থাকে, তখন একজন মানুষ তাকে ভিক্ষা দেয়। এই থেকে তার ভিক্ষাবৃত্তি শুরু। এরপরে সে বুঝে যে আচ্ছা ভিক্ষা করতে হবে। পরে সে এক জায়গায় বসে ভিক্ষা করতে থাকে। ভিক্ষা করতে করতে তার কিছু রুটি রুজির ব্যবস্থা হয়। হঠাৎ যখন তার শরীরে একটু জোশ আসে, কিছুদিন পরে একটু শরীর ভালো টালো হয়, তখন তো তার মধ্যে আবার যৌন ক্ষুধা আসে। তখন সে ঘাটে যে নারীরা গোসল করে, সে যা লুকায় লুকায় মেয়েদেরকে দেখে, দেখে তার যৌন বাসনা মিটায়। সে যেখানে ভিক্ষা করে, বাজারের আর এক পাশে ভিক্ষা করে হচ্ছে পাচি। এই পাচির আবার পায়ে ঘা। পাচি কিন্তু চায় না যে তার পায়ের ঘা শুকায় যাক, কেননা এই ঘায়ের জন্য সে ভিক্ষাটা পায়। পাচির সাথে আবার ভিক্ষা করে আর একজন বসির, তারা আবার একসাথে থাকে, তাদের মধ্যে যৌন সম্পর্ক আছে। সেইখানে চলে যায় হচ্ছে ভিকু। ভিকু যায় বলে যে তুই ওর সাথে থাকস কেন, তুই আমার সাথে আয়, আমরা ভিক্ষা করব, ঠিক আছে। পরে তো এরকম বলে যে বসির আসলে তোরে মারবে, তুই জাগা। এরপরে কি হয়, এই ভিকু গিয়ে এক বাড়ি দিয়ে, কুড়াল দিয়ে এক বাড়ি দিয়ে, মাথায় বাড়ি দিয়ে বসিররে মেরে ফেলে। এরপরে কি হঠাৎ ব্যাপার, পাচি কিন্তু এতে ভয় পায় না, পাচি কিন্তু ভিক্ষুর সাথেই চলে যায়। তারা আর একদিকে চলে যায়, দুই ভিক্ষুক আর একদিকে চলে যায়। এই হচ্ছে প্রাগৈতিহাসিক গল্পের মেইন ব্যাপার। এইখানে ফ্লয়েডি তত্ত্ব আছে, এখানে নৃশংসতা আছে, এইখানে মানে সব কিছুই এর মধ্যে আছে, ঠিক আছে। যাই হোক, এরপরে হচ্ছে আপনার সরীসৃপ। এইটাও একটা অদ্ভুত গল্প, অদ্ভুত মানে আর এক ঝামেলা। নায়ক হচ্ছে বনমালী, ছোটবেলায় তার প্রেম থাকে হচ্ছে চারুর সাথে, চারু দর্শনা তার নাম। যাই হোক, চারু দর্শনার সাথে তার বিয়ে হয় না, আর এক জায়গায় বিয়ে হয়। পরে বনমালী দালালি করে মেলা টাকা পয়সা ইনকাম করে চারু দর্শনার সাথে তার ঋণে পড়ে যায়। এরকম একটা হয় যে এই নায়কের কাছে, বনমালীর কাছে আবার চারু চলে আসে। চারুর আপন ছোট বোন হচ্ছে পরী, এবং এই পরীর সাথে এবং চারুর সাথে দুইজনের সাথেই একটা ব্যাপার স্যাপার আছে হচ্ছে বনমালীর। এবং এক সময় তারা কাশী চলে যায়, এবং কাশী চলে যাওয়ার পরে চারু ইচ্ছা করে তার বোন পরীকে হত্যা করতে চায়। তখন একজন কলেরা রোগীর উচ্ছিষ্ট খাবার যে খিচুড়ি বা হচ্ছে প্রসাদ, কলেরা রোগী খেয়ে ফেলে রাখছে, তার মানে কলেরা একটা ছোঁয়াচে রোগ, এইটা যদি গিয়ে পরীকে খাওয়ায় তাইলে তো পরী মারা যাবে। এই প্ল্যান করে চারু, পরীকে খাওয়াইতে যায়। সমস্যা হচ্ছে কলেরায় পরী মরে না, চারুই মরে যায় আর কি। এই হচ্ছে মূলত কাহিনী। আত্মহত্যা অধিকার, এটাও তার একটা ছোট গল্প, নাম মনে রাখবেন, ছোট বকুলপুরের যাত্রী। এটা হচ্ছে তেলেঙ্গানা বিদ্রোহ, যে ভারতের তেলেগু অঞ্চল, তেলেগু বা তামিল অঞ্চলের তেলেঙ্গানা, এখানে কৃষকদের অধিকার নিয়ে একটা যে বিদ্রোহ হয়েছে। এবং আমাদের রংপুর অঞ্চলে বা আমাদের বাংলাদেশ অঞ্চলের যে তেভাগা আন্দোলন, 3 ভাগ হবে, চাষ ফসল 3 ভাগ হবে, 2 ভাগ নিবে চাষি, 1 ভাগ নিবে জমির মালিক। এই যে তেভাগা আন্দোলন, এইটার প্রেক্ষাপট নিয়ে। এবং তার একটাই নাটকের নাম মনে রাখতে হবে, সেই নাটকের নাম হচ্ছে ভিটেমাটি, ঠিক আছে। আজকে আমরা শেষ যাকে নিয়ে আলাপ আলোচনা করব তার নাম হচ্ছে গাজী মিয়া ছদ্মনামে লিখতেন মীর মশাররফ হোসেন। তিনি কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন এবং পৈতৃক নিবাস হচ্ছে রাজবাড়ির বালিয়াকান্দের প্রদমদিতে। মজার বিষয় হচ্ছে আমার গ্রামের বাড়ির খুব কাছাকাছিতে আর কি। এবং এইখানে তার কবর আছেন, এইখানে তার কবর ঘিরে একটা কমপ্লেক্স আছে আর কি। বাংলায় মুসলিম সাহিত্যিকদের তার হাত দিয়ে যাত্রা শুরু। তিনি মুসলিম সাহিত্যিক হিসেবে উপন্যাস লিখেছেন প্রথম, তিনি মুসলিম সাহিত্যিক হিসেবে নাটক লিখেছেন প্রথম। তার লেখালেখি শুরু হয় মূলত হচ্ছে কাঙাল হরিনাথ মজুমদারের গ্রাম বাংলা প্রকাশিকা। এইখানে তিনি লিখতেন। এটা একটা গ্রাম বাংলা থেকে বেরোতো, কুষ্টিয়া থেকে, কুমারখালী থেকে মূলত বেরোতো। বাংলাদেশের কুমারখালী জায়গাটা খুবই সিরিয়াস জায়গা ভাই। মীর মশাররফ হোসেনের জায়গা কুমারখালী, কাঙাল হরিনাথের জায়গা, রবীন্দ্রনাথের জায়গা, লালনের জায়গা। সো কুমারখালী খুবই সিরিয়াস একটা জায়গা। কুষ্টিয়া জেলার একটা উপজেলা হচ্ছে কুমারখালী। তো এই মীর মশাররফ হোসেন মূলত এই কাঙাল হরিনাথের গ্রাম বাংলা প্রকাশিকা এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর, এই 2টার লেখালেখি দিয়ে তার লেখালেখি শুরু করেন। এবং তিনিই বলেছিলেন, মাতৃভাষায় যাহার আস্থা নাই সে মানুষ নহে। তার প্রথম উপন্যাস হচ্ছে রত্নাবতী,
এটা দীর্ঘ গল্প হইলেও উপন্যাসটা বেশি বড় না, গল্পই পুরাটা। মূলত এটা একটা কল্পনার গল্প। রাজপুত্র সুকুমার রায় এবং মন্ত্রীপুত্র সামন্ত, এদের দুইজনের মধ্যে ধন বড় না অর্থ বড়, বিদ্যা বড়, ধন বড় না বিদ্যা বড়, এইটা নিয়ে একটা তর্ক বিতর্ক। এইটা মূলত একটা জ্ঞানমূলক উপন্যাস। এটা পড়ে সে মূলত আপনাকে নৈতিক জ্ঞান দিতে চাইছে আর কি। এটা মূলত তার প্রথম উপন্যাস। বিষাদ সিন্ধু ধর্মগ্রন্থ না, ঐতিহাসিক উপন্যাস, নট ধর্মগ্রন্থ। বাঙালিরা বিষাদ সিন্ধুকে ধর্মগ্রন্থের মতন করে দেখে, ঠিক আছে? ধর্মগ্রন্থ না কিন্তু বিষাদ সিন্ধু উপন্যাস। কেননা এইখানে ধর্মর অনেক কাহিনীকে তিনি বিকৃত করছেন। তিনি কিছু অলৌকিক ঘটনা আনছেন। ইমাম হোসেনের মস্তিষ্ক হঠাৎ করে গায়েব হয়ে যায়। কারবালা থেকে দামেস্কর রাস্তায় সে একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারকে বসাইছে এবং সে তার এক এক করে সব সন্তানের মাথা কেটে এনে দিছে। এরকম কিছু অলৌকিক পুঁথি সাহিত্যের থেকে তিনি বিভিন্ন প্রচলিত গল্প এনে কারবালার গল্পটাকে তিনি সাজাইছেন। এবং তার গল্পে কিন্তু, উপন্যাসে কিন্তু নায়ক হোসেন না, ইমাম হোসেন না, তার নায়ক হচ্ছে এজিদ। এজিদ কিন্তু তার নায়ক। গল্পের 3টা পর্ব, মহরম পর্ব, উদ্ধার পর্ব এবং এজিদ পর্ব, 3টা পর্বে এটা ভাগ করা। এবং তার নায়ক কিন্তু এজিদ। এইখানে কারবালার ঘটনা নিয়ে তিনি লিখছেন, কিন্তু কিছু অলৌকিক ব্যাপার স্যাপার তিনি ঘটাইছেন। তিনি কিন্তু এই অলৌকিক ব্যাপার থেকে বের হয়ে আসতে পারেন নাই। এইটা নিয়েই কিন্তু বাঙালি মুসলমানদের মনে আহমদ ছফা খুব দুঃখ করছেন যে মীর মোশাররফ হোসেন কারবালা থেকে দামেস্কর রাস্তায় একজন ব্রাহ্মণকে কেন বসালেন। কেননা ওইখানে তিনি একজন ইহুদিকে বসাতে পারতেন, তিনি একজন ব্রাহ্মণকে কেন বসালেন? আজ থেকে 1400 বছর আগে কারবালা থেকে দামেস্কের রাস্তায় একজন ব্রাহ্মণ পরিবার থাকবে, এটা কি বিশ্বাসযোগ্য? তার মানে তিনি বোঝাইলেন যে মীর মোশাররফ হোসেনের ভেতরে বাঙালি মন এবং বাঙালি মুসলমান হিন্দুদেরকে একটু করবে। আপনারা বাঙালি মুসলমানের মন বইটা পড়বেন, আহমদ ছফার চিন্তা শক্তির পরিবর্তন হবে। উদাসীন পথিকের মনের কথা, এটা আপনারা এই বইটা আসলে কি তিনি আক্ষেপ করছেন এই যে জমিদার কেনি সাহেব, তিনি যখন কুষ্টিয়াতে জমিদারির ম্যানেজারি করতেন, তখন তার জমিদারি, তার দলবল, তার লাঠিয়াল কেনি সাহেবকে হেল্প করেছিলেন আর এক অঞ্চলটা দখল করার জন্য, আর এক জমিদারকে পরাজিত করার জন্য। এবং কেনি সাহেব ওই যুদ্ধে জিতে যায়, নীল চাষ নিয়ে এই জিনিসটা। এবং লাস্টে কেনি সাহেবের কি পরিণতি হয়? কেনি সাহেব অসুস্থ হয়ে যায়, কলকাতায় যায়, চিকিৎসায় যায়, তা মারা যায়। এবং তার কেনি সাহেবের সমস্ত ঘরবাড়ি ভেঙে যায়, পদ্মায় ভেঙে চলে যায়। এবং লাস্টে তার ঘরবাড়ি ভেঙেও পদ্মার ভাঙন রোধের মানুষ চেষ্টা করে, এরকম জিনিস নিয়ে। এবং তিনি দুঃখ করছেন এইখানে যে প্রথম জীবনের, এবং এইখানেই তিনি দেখছেন যে কেনি সাহেবকে হেল্প করার পরে তিনি কুষ্টিয়া থেকে আবার রাজবাড়ির পদম দিতে চলে আসেন এবং তিনি আর ওই হিন্দু জমিদারের বা ওই জমিদারের কাজ করবেন না, এরকম নাই আর কি। গাজী মিয়ার বোস্তানি, এইটাও তার আত্মজীবনীমূলক উপন্যাস, কিন্তু এখানে তিনি মানে সামাজিক বিভিন্ন দুর্নীতি, জমিদারি প্রথা, এইগুলা তিনি খুবই ব্যঙ্গাত্মকভাবে বলেছেন এইখানে। তার নাটক হচ্ছে বসন্ত কুমারী। এই নাটক হচ্ছে মুসলিম সাহিত্যের প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী। এইটা যদিও ইতিহাস আশ্রিত কোনো কিছু না, পুরাটাই কাল্পনিক। এইখানে ইন্দ্রপুরের যে রাজা এই ইন্দ্রপুরের রাজা তিনি দ্বিতীয় বিয়ে করেন হচ্ছে রেবতীকে। এই রেবতী হচ্ছে খলনায়ক, মানে ভিলেন, রাজার দ্বিতীয় বউ। রাজা আসলে বিয়ে করতে চান নাই, রাজার বিয়ে বয়স হয়ে গেছে, রাজা চাইছে রাজকুমার নরেন্দ্রকে এই সিংহাসনে দিয়ে তিনি মূলত এখন চিল জীবনযাপন করবেন। কিন্তু তখন মন্ত্রী বুঝছে যদি নরেন্দ্র সিংহাসনে বসে তাহলে তার মন্ত্রিত্ব থাকবে না, তার চাটুকারি তার থাকবে না। তখন তিনি রাজাকে বিয়ে দেওয়ার প্রলোভন দেখায় এবং এই যে রেবতীকে দেখায়, এবং তিনি বলে, কি মহারাজ, কি বলেন, কিসের বয়স, আপনার চুল পাকছে? কই, আমি তো একটাও চুল পাকা দেখি নাই। তার মানে রাজাকে পাম দিচ্ছে। রাজাকে পরে এই রেবতীর সাথে বিয়েও দেয়। এবং এই রেবতী এসে রাজা তো বুড়া, রাজাকে আর রেবতীর ভাল লাগে না, বুঝতে পারছেন? রাজা রাজকুমার যে নরেন্দ্র,
তাকে হচ্ছে মূলত রেবতী পছন্দ করে, বুঝতে পারছেন? স্টেপ মানে কি বলে এটা, সৎ সৎ ছেলে আর কি, এই এর প্রেমে পড়ে রেবতী, এবং রেবতী কিছু চিঠিপত্রও দেয়, তার মধ্যে তার সাথে প্রেম করতে চায়, আলিঙ্গন করতে চায়, কিন্তু নরেন্দ্র এইটা প্রশ্রয় দেয় না, এবং নরেন্দ্র এটা গোপন রাখে। তখন নরেন্দ্র গিয়ে বসন্ত কুমারীকে বিয়ে করে নিয়ে আসে, এবং বিয়ে করে নিয়ে আসে যখন বসন্ত কুমারীকে, পরে হচ্ছে রেবতী মিথ্যা নালিশ দেয় রাজার কাছে যে নরেন্দ্র তো আমার প্রতি আমাকে ডিস্টার্ব দেয়। তখন রাজা এই নরেন্দ্রকে খুন করে, মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে রাজা দেখে যে চিঠিগুলা পায় এই রেবতীই যে মেইন ভিলেন, পরে সে রেবতীকেও মেরে ফেলে আর কি। এখানে মূলত হিংসা, তারপরে মানে যৌন লেলুপতা, এই সমস্ত জিনিস এইখানে তুলে আসছে আর কি, ঠিক আছে? জমিদার দর্পণ নাটকের কথা আপনারা অনেকেই জানবেন, আমাদের জমিদাররা যেভাবে মানুষকে শোষণ করে সেই জিনিসটা এইখানে ফুটে উঠছে। এবং এইখানে একজন মানে নুরুন নাহার, এবং নুরুন নাহার হচ্ছে মূলত এই নুরুন নাহার হচ্ছে মূলত এই নাটকের আবু মোল্লা একটা চরিত্র আছে, আবু মোল্লার ওয়াইফ। তো আবু মোল্লার ওয়াইফ আর জমিদার হচ্ছে হাওয়ান আলী। এই হাওয়ান মানে হচ্ছে জানোয়ার। তো জমিদার হাওয়ান আলী তিনি হচ্ছে মূলত খারাপ লোক, মেয়েদের প্রতি তার নেশা। তো তখন সেই নুরুন নাহারের চেহারা দেখে সে ভাবছে যে একটা কৃষকের ঘরে এত সুন্দর বউ। তখন সে বলে যে একটা ডায়লগ দেখেন, চাষার হাতে গোলাপ ফুল একই প্রাণে সয়, চাষার হাতে গোলাপ ফুল একই প্রাণে সয়। তখন সে মূলত নুরুন নাহারকে ভোগ করার প্ল্যান করে, এবং এতে করে সে আবু মোল্লার কাছে খাজনা আদায় করতে চায়। পরে আবু মোল্লা দিতে পারে না, আবু মোল্লাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং এই আবু মোল্লাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন লোক দিয়ে, এই ইভেন পূজারীকে দিয়ে পর্যন্ত নুরুন নাহারকে বলে যে তুমি রাজার কাছে গিয়ে নিজেকে সঁপে দাও, তুমি জমিদারের হাত থেকে বাঁচতে পারবা না। তখন নুরুন নাহার কিন্তু নুরুন নাহার হচ্ছে গায়ের বধূ, তো সে কি আর এত সহজেই করবে? রাজা জোর করে তাকে ভোগ করে, এবং সন্তান সম্ভবা হয়, এবং নুরুন নাহারকে মেরেও ফেলে। মেরে রাজ্যের দরবারের রাজ্যের আঙিনাতেই পুঁতে রাখে। এবং এই মামলায় ফাঁসায় দেয় হচ্ছে আবু মোল্লাকে, এবং আবু মোল্লাকে পুলিশ ধরে নিয়ে যায়। এবং আবু মোল্লা লাস্টে একটা ডায়লগ দেয় যে আইন পাইলে আইনের মুখে একদলা স্যাপ ছুঁড়ে মারতাম, এরকম একটা ডায়লগ দেয় আর কি। মূলত এইখানে শাসক শ্রেণীর যে নারী শরীর ভোগ করার যে ব্যাপার, এবং মানুষকে অন্যায়ভাবে ফাঁসায় দেওয়া, এবং তদানীন্তন আমলের যে জীবন ব্যবস্থা, এটা ফুটে উঠছে জমিদার দর্পণ নাটকে। একটা নাটকের নাম মনে রাখবেন, বেহুলার গীতাভিনয়। কাহিনী এত জানার দরকার নাই। তার একটা বিখ্যাত প্রবন্ধ ছিলেন গোজীবন। এই গোজীবনে মূলত হিন্দু মুসলমানদের কাহিনী দেখিয়েছিলেন, এবং এখানে গরুর মাংস ভোগ করা ইত্যাদি বিষয় হয়েছিল। বাট এটা প্রকাশ হওয়ার পরে একটা বিশাল ঝামেলার সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি এটা তুলে নেন। তার জীবনী হচ্ছে আমার জীবনী, বিবি কুলসুম। আজকে আমরা 5 জন নিয়ে আলোচনা করলাম। আজকের আলোচনায় আপনাদেরকে আমি প্রিপারেশনের ব্যাপার বলি। আপনারা 1 নাম্বার যে কাজ করবেন, লেকচারটা শুনবেন, এবং এইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক আমি যে নোটে লিখে দিছি, এই নোটটা রিডিং করবেন। এই পিডিএফটা আর কি আমি দিয়ে দিব, এটা রিডিং করবেন। রিটেনের বইটা পড়বেন, এই যে সাহিত্য পাঠ, এই 5 জনের যা লেখা আছে সব পড়ে ফেলবেন, আজকে যে 5 জন। এরপরে গুরুত্বপূর্ণ কিছু নোট করতে হবে, গুরুত্বপূর্ণ নোট। ধরেন আজকে আমি কিছু কোটেশন আপনাকে দিয়ে দিছি। সাহিত্যে মার্ক ভালো রিটেনে পাইতে হলে কোট করতে হবে, ঠিক আছে? নিজে নিজে লিখে রাখবেন। এরপরে হচ্ছে আপনি প্রিলিমিনারির জন্য ডাইজেস্ট পড়বেন। ডাইজেস্টে গিয়ে আজকে আপনি গল্পর এই 5 জনের একটা বড় পিকচার পড়লেন, এরপরে আপনি ডাইজেস্টে যাবেন, এবং ডাইজেস্টে গিয়ে যখন আপনি পড়লেন যে মীর মশাররফ হোসেনের নাটক জমিদার দর্পণ, তাহলে জমিদার দর্পণের কাহিনীটা মনে করার ট্রাই করবেন। এতে করে না আপনার প্রিলিতে আপনার বড় একটা হেল্প হবে আর কি, এবং আপনার মনেও থাকবে, এবং এইগুলো নিয়ে মানুষের সাথে গল্প করবেন। এরপরে আপনি পরীক্ষা দিবেন। আচ্ছা, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে আমরা ক্লাস শেষ করে দিই। আজকে আর কোশ্চেন নিচ্ছি না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।